আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের এই লাইভ সেশনটা হচ্ছে আমাদের এইচএসসি 23 আজকে থেকে বোর্ড কোশ্চেন বোর্ড এমসিকিউ সলভিং মিশন শুরু হচ্ছে। সো যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের লাইভ সেশনে। সবাই একটু কষ্ট করে যে কাজটা করবেন আমি একটু বলে দিই ক্লাস সম্পর্কে। সেটা হচ্ছে যে আমাদের এইচএসসির অ্যাকাউন্টিংয়ের বোর্ড এমসিকিউ সলভিংয়ের মিশনটা শুরু হয়েছে। আজকে থেকে শুরু করে ঠিক 24 তারিখ পর্যন্ত আমাদের এই মিশনটা চলবে এবং প্রতিদিন একই সেম টাইমে আমাদের এই ক্লাসগুলো হবে। রাত 7:15 থেকে 20-এর মধ্যে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের টার্গেট হচ্ছে আমরা ঈদের আগে ইনশাআল্লাহ ফার্স্ট পেপারের অ্যাকাউন্টিংয়ের বোর্ড এমসিকিউ শেষ করব। আমরা তারপর ঈদের পরে হচ্ছে সেকেন্ড পেপার এমসিকিউ শেষ করব, তারপর ম্যানেজমেন্ট ধরবো এবং আমরা ইংলিশেরও ফার্স্ট পেপারের উপরে আমরা ফ্রি ক্লাস দিব। আজকের ক্লাসে সেগুলো অ্যানাউন্সমেন্ট করে দিব ইনশাআল্লাহ। সো এইচএসসি শিক্ষার্থীদের জন্য এটা বেস্ট একটা অপরচুনিটি যারা কিনা আমাদের সাথে যুক্ত হতে চায় এবং অ্যাকাউন্টিং লাভার্সের থেকে কিছু পেতে চায়। এই বছরে এইচএসসি 23-এর জন্য সর্বোচ্চ সেরা উইক চলতেছে, আজকে থেকে শুরু হয়েছে। যারা পরবর্তীতে আছেন তাদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই একটু আমাকে কনফার্ম করবেন, আর সবাই ক্লিয়ার আছেন কিনা। সো একটা কথা বলি, আমি শুরুতে একটা কথা বলবো, পিডিএফ করবেন না। যা পড়াবো আপনাকে ভালো করতে গেলে কি কি উপায় আমি সেইগুলো লিখে শুরু করব। আল্লাহ পাকের নিকট অশেষ শুকরিয়া যে আমরা এই মিশনটা শুরু করতে পেরেছি। অনেক 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 বাধা পেরিয়ে যে এই মিশনটা আমরা শুরু করতে পারছি, তার জন্য আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া। আমরা যারা এখানে আছি জাস্ট একটা কাজ করব, ক্লাসের শুরুতে আমাদের মেসেঞ্জার টেলিগ্রাম গ্রুপগুলো যেখানে আমাদের ফ্রেন্ডরা আছে সেখানে ক্লাসের লিঙ্কটা একটু পৌঁছে দেবো, কেননা যাতে করে তারা এই ক্লাসগুলো করতে পারে। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো যদি কোনো স্টুডেন্ট আমাদের এই এমসিকিউ মিশনের ক্লাসগুলো করে তাহলে তার এইচএসসি এমসিকিউ নিয়ে কোনো টেনশন নেই। তুমি একটা ক্লাস করে যদি উপকৃত হও নেক্সট ক্লাস করবো আর কি। সো দেখা যাচ্ছে এমসিকিউ সলভ না বিশ্লেষণ, আমরা বিশ্লেষণগুলো এমনভাবে করবো যে বোর্ড কোশ্চেনগুলো এর অনুরূপে কোনগুলো আসতে পারে তোমরা জানো গতানুগতিক। তার মানে একটা এমসিকিউ তোমাদেরকে আমি পড়ালাম বোর্ড কোশ্চেন ফার্স্ট পেপারের উপরে, ফার্স্ট পেপার আরও কী কী আসতে পারে এগুলো তুমি নোট করবা। সো আসো তাহলে আমি শুরু করি। এইটা তোমার ভালো করতে গেলে তোমার কি করতে হবে, টোটালি আমি বোর্ড কোশ্চেন নিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমার কি করতে হবে, ফার্স্ট অফ অল স্টেপ নাম্বার 1 হচ্ছে তোমাকে যে কাজগুলো করতে হবে, পিডিএফ করে কান্দা যাবে না। ওকে, প্রথম নাম্বার 1 হচ্ছে পিডিএফ করে কি করা যাবে না, কান্না করা যাবে না। ওকে ফাইন। ধরো যে তোমার লাইফে কোনো পিডিএফ নেই বা তুমি হচ্ছে ভাই কোনো শিট বই তোমার কিচ্ছু নেই, তুমি একেবারে একটা অভাবী একজন মানুষ, তোমার কোনো বই খেতে কেনার ক্ষমতা নেই। আচ্ছা, ফার্স্ট স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে নোট করতে হবে। কি নোট করবে, নোট করতে হবে সেইটাই আমি যা এক্সট্রা পড়াবো স্যার, আমি বোর্ডে যে সকল জিনিস লিখবো, আমি বোর্ডে যা লাগবো সেটা। এখন প্রশ্ন হচ্ছে আপনি তাহলে কোশ্চেন কি লিখবেন না, আপনার কোশ্চেন লেখার দরকার নেই, আমি বোর্ডে এক্সট্রা যা লিখবো সেগুলো নোট করবেন ইনশাল্লাহ। ওকে, কারণ কি আমি বিশ্লেষণ করাবো। আচ্ছা ফাইন, তাহলে A to Z ক্লাসটা করতে হবে। তাহলে A to Z ক্লাস করবেন, ক্লাসে নোট করবেন যেটা আমি এক্সট্রা পড়াই। যদি এটা করেন আমার এইভাবে করে যদি পুরো টেস্ট পেপার মিনস বোর্ড কোশ্চেন আমরা কি করব, বোর্ড কোশ্চেন 2022 থেকে শুরু করে 17 সাল সলভ করবো ইনশাল্লাহ। ওকে, 23 সালে তো এখনো পরীক্ষা হয়নি। যদি কোনো স্টুডেন্ট সে যদি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বাংলা যাই বলেন 22 থেকে 17 সাল বিশ্লেষণ করে পড়তে পারে, সে এমসিকিউতে 30-30 পাঁচ যোগ্যতা রাখে। এমসিকিউতে 25+ না পেলে A+-এর স্বপ্ন রয়ে যাবে। সো সেই এমসিকিউতে ভালো করার জন্য কোনো বই কোনো গাইড কিছু করার দরকার নেই, টেস্ট পেপারটা বোর্ড কোশ্চেনটা বিশ্লেষণ করে গেলে এনাফ। তাহলে আমরা কি করব, আমরা 22 থেকে 17 কি করব, বিশ্লেষণ করব, নট সমাধান। বিশ্লেষণ কেমন করবো আশা করি ক্লাস করলে বুঝবেন। পিডিএফ করে কান্নাকাটি করা যাবে না। ওকে ফাইন, পিডিএফ মনে করবেন আপনার সামর্থ্য নেই পিডিএফ পড়ার, পিডিএফ দিলে পিডিএফই থেকে যাবে, এগুলোর সমাধান হবে না। সো ওইসব চিন্তা ভুলে যান, ক্লাসটা নোট করবেন যেটা কিনা আপনি এক্সট্রা ইনফরমেশন শিখতে পারলেন ক্লাসে থেকে। A to Z ক্লাস করতে হবে এবং 22 থেকে 17 সালে প্রশ্নগুলো বিশ্লেষণ করাবো, সেইগুলা করলে তুমি এইচএসসি পরীক্ষায় তুমি অবশ্যই সর্বোচ্চ পরিমাণ কম পাবে। ঠিক আছে, আমরা কি শুরু? ওকে, আমরা কি শুরু? আচ্ছা ফাইন। এখন অনেকে মনে চিন্তা, স্যার সন্ধ্যায় কি ইংলিশের কথা ছিল না, ভাইয়া রুটিনটা একটু চেঞ্জ হয়েছে, আমি ক্লাস এসে রুটিন পরিবর্তন করে দেবো। ক্লিয়ার? সবাই রেডি তো? আমি জাস্ট বলতে সবাই রেডি কিনা জাস্ট সবাইকে একটু আমাকে কনফার্ম করবো। সবাই খাতা কলম রেডি হয়েছেন যারা এখানে আছেন? জিসাদ চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ওকে, জিসাদ চৌধুরী এবার চট্টগ্রামে চান্স পেয়েছে, মেবি 53তম, এবং সে ঢাবিতেও চান্স পেয়েছে মেবি 52তম 49তম। আমাদের পেইড বেদের স্টুডেন্ট যেসব কেমন আছো? ভালো লাগে যারা চান্স প্রাপ্ত স্টুডেন্ট যখন ক্লাস করে আর কি, এটা অনেক ভালো লাগে। সবাই জাস্ট একটু আমাকে খাতা কলম নিয়ে রেডি কিনা আমাকে জাস্ট একটু জানাও, খাতা কলম নিয়ে রেডি কিনা। ওকে, আমি রিকোয়েস্ট করে বলতেছি যদি এত কিছু করতে পারেন আপনি এই ফলোগুলো আইটেমগুলো ফিল আপ করতে পারেন, আই হোপ আপনার আর কোনো টেনশন থাকবে না এইচএসসি এমসিকিউ নিয়ে ইনশাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন যেন শেষ পর্যন্ত আমরা লেগে থাকতে পারি। ঠিক আছে সবাই?
সবাই একটু জানান, সবাই 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 একটু কষ্ট করে জানান রেডি কিনা সবাই। ওকে সবাই রেডি, খাতা কলম নিচ্ছেন সবাই? আচ্ছা, এই ক্লাসের নোটগুলা কোথায় শেয়ার করবেন? আমাদের অ্যাকাউন্টিং লাভার্স ফ্রি গ্রুপ আছে, ওই গ্রুপটায় নোট শেয়ার করবেন। ওকে, আপনি ক্লাসটা করছেন, এই ক্লাসের নোটটা আপনার অ্যাকাউন্টিং লাভার্স ফ্রি গ্রুপ আছে, ওখানে শেয়ার করবেন। যেই গ্রুপের লিঙ্কটা আমি এই লাইভের ক্যাপশনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট ক্লাসটা একটু সময় নিয়ে শেয়ার করে দিব। জাস্ট আপনি কেন শেয়ার করে রাখবেন এটা একটা কথা বলি, আমার জন্য না ভাই, শেয়ার করলে আমার কোনো লাভ নেই। শেয়ার করবেন এই জন্য, যদি আপনি পরবর্তীতে এই ক্লাসটা আবার করার দরকার হয় তাহলে আপনি আপনার টাইম লিমিট পেয়ে যাবেন। ওকে, তাহলে আমি যে কাজটা করি জাস্ট এক ক্লিকে একটু শেয়ার করে রাখি আমি নিজেও, যাতে পরবর্তীতে আমার খুঁজতে সুবিধা হয়। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি শুরু করি, যারা লেট করছে তাদের কপাল খারাপ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে প্রথমে শুরু করব। যদি কর্মচারী বেতন পরিশোধ করা হয় তাহলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? আচ্ছা, বোর্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে জানাবেন প্লিজ। যদি কর্মচারী বেতন পরিশোধ করা হয়, এটা এসে গেছে ঢাকা বোর্ড 2022-এর একটা প্রশ্ন, যে যদি কর্মচারী বেতন পরিশোধ করা হয়, যদি ঢাকা বোর্ড 2022 এসে গেছে, যদি কর্মচারী বেতন পরিশোধ করা হয় এটা কি প্রভাব পড়বে? দেখেন, ব্যাপারটা হচ্ছে এই কোশ্চেন থেকে আরো কি কোশ্চেন আসতে পারে। এখানে বেতনের জায়গায় বলতে পারে ভাড়া পরিশোধ, যে কোনো কিছু করতে, তার মানে প্রশ্ন আসতে পারে এটা একটা জাবেদা, রাইট? জাবেদা, এই জাবেদা থেকে সমীকরণের প্রশ্ন আসতে পারে, রাইট? এটাকে বিশ্লেষণ করি। আচ্ছা, বেতন প্রদানের জাবেদা কি? বেতন পরিশোধ, তাহলে বেতন হিসাব ডেবিট আর হচ্ছে নগদান ক্রেডিট। ওকে ফাইন, আপনার মুখস্থ করতে পারেন, আপনার কোনো দরকার নেই, বাট আমার কথাটা মন দিয়ে শুনুন। আপনি যতই মুখস্থ পারেন না কেন, জাস্ট মন দিয়ে শুনেন। তাহলে বেতন হিসাব ডেবিট আর নগদান ক্রেডিট, বেতন আমার একটা ব্যয়। ওকে ফাইন, বেতন আমার একটা ব্যয়। আচ্ছা ফাইন, হিসাব সমীকরণ বলেছে এ সমান সমান এল প্লাস ওই, রাইট? রাইট। আমাকে একটা কথা বলেন তো, বেতন আমার ব্যয় আর নগদান আমার সম্পদ। আচ্ছা, নগদান আমার সম্পদ, সম্পদ নগদ কখন ক্রেডিট হয়? কমে গেলে, রাইট? রাইট। তার মানে সম্পদ কমে গেল, সম্পদ কমে গেল, বা এ কমে গেল, বা সম্পদ কমে গেল। ক্লিয়ার? আবার বোঝাই, নগদান আমার ক্রেডিট, ভাই নগদান আমার সম্পদ, সম্পদ কখন ক্রেডিট হয়? কমে গেলে। তাহলে আমি লিখতে পারি এ মাইনাস বা সম্পত্তি হ্রাস, সম্পত্তি হ্রাস। যদি আমি ইংলিশে বলি তার নাম এ মাইনাস, যদি আমি বাংলায় বলি তার নাম সম্পত্তি হ্রাস। প্রশ্ন অ্যান্সার দুইভাবে থাকতে পারে, স্টিল আমি জানি না কিভাবে আছে, ওটা পরে। আগে আমার কথা এতটুকু ক্লিয়ার ভাই বোন, এখানে আছে বাংলায়, পরীক্ষা হলে ইংলিশও থাকতে পারে, তার মানে বাংলা এবং ইংলিশ দুইটাই তোমাকে জেনে যেতে হবে, রাইট? ব্যয় আমার ব্যয়, ব্যয়। আচ্ছা, ব্যয়ের ফলে কি হয় আমরা সবাই জানি, ওই মাইনাস। প্রশ্ন হচ্ছে এটা অনেকের কাছে অস্পষ্ট, স্যার কেন ব্যয়ের ফলে ওই মাইনাস হবে? এই কোশ্চেনটা 90% স্টুডেন্ট জানো, 10% জানো না। আচ্ছা খেয়াল করো, আমরা জানি ওইর মধ্যে থাকে সি প্লাস, খুবই গুরুত্বপূর্ণ আইটেম, আর মাইনাস সি মাইনাস ডি। যদি বাংলায় বলি, সি মানে হচ্ছে মূলধন, খুব ভালো করে খেয়াল করো, আর মানে হচ্ছে আয়, রেভিনিউ মানে আয়, এক্সপেন্স মানে ব্যয়, ডিতে ডয়ারিং মানে হচ্ছে উত্তোলন। প্রশ্ন হচ্ছে ভালো করে খেয়াল করে দেখো তো, এখানে ব্যয়ের আগে মাইনাস হচ্ছে, তার মানে খুব ভালো করে খেয়াল করো, সির ফলে ওই কি হয়? আগে প্লাস আছে, মানে প্লাস হয়। তাহলে সির ফলে ওই কি হয়? প্লাস হয়। আর এর আগে প্লাস আছে, তাহলে আর মানে রেভিনিউ, রেভিনিউর পরে রেভিনিউ এর ফলে ওই প্লাস হয়। ইর আগে মাইনাস আছে, তাহলে ইর ফলে, ইর আগে মাইনাস মানে কি? ই মানে কি? এক্সপেন্স, এক্সপেন্স মানে ব্যয়। তাহলে এই ই ফলে ওই কি হয়? মাইনাস হয়। তাহলে আমরা বলতে পারি ই মানে হচ্ছে এক্সপেন্স বা হচ্ছে ব্যয়, যার ফলে ওই মাইনাস হয়। ওকে ফাইন, আসেন আরো সহজে শিখি। সবাই একটু নোট ডাউন করে নেবেন, নোট ডাউন করে নেবেন। আয়ের ফলে, আয় বৃদ্ধি পেলে ওই বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পেলে ওই কি হয়? হ্রাস পায়। কেন? একটু আগে শিখছি আমরা, যে এই যে ওইর ফলে হ্রাস পায়। তাহলে আমরা এখানে ব্যয়, এটা তাহলে ব্যয়ের ফলে কি হবে? এই যে মাইনাস হয়েছে। ক্লিয়ার ভাই? বেসিকটা ক্লিয়ার কিনা একটু বলুন তো আমাকে ভাই, বেসিকটা ক্লিয়ার? ভাই বেসিকটা ক্লিয়ার সবাই? ভাই সবাই বেসিকটা ক্লিয়ার? ভাই বেসিকটা ক্লিয়ার? ভাইয়া সবাই ক্লিয়ার? অ্যান্সার করবেন না প্লিজ, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, কেউ অতিরিক্ত বেশি বুঝতে যাবেন না, বেশি বুঝতে গেলে সমস্যা। এই কোশ্চেনটাকে সবাই ক্লিয়ার কিনা আমাকে বলুন তো একটু কাইন্ডলি। কোশ্চেনটা সবাই ক্লিয়ার? এই কোশ্চেনটা সবাই ক্লিয়ার? ভাইয়া এখান থেকে কি আসতে পারে পরীক্ষায় প্রশ্ন? ভাইয়া সবাই ক্লিয়ার? ওই মাইনাস হইতে পারে, বা বাংলায় লিখলে মালিকানা সত্ত্ব হ্রাস। পরীক্ষাতে দুই রকম অ্যান্সার থাকতে পারে, কি আছে? সম্পদ হ্রাস, মালিকানা সত্ত্ব হ্রাস, অথবা এ মাইনাস ওই মাইনাস। তাহলে পরীক্ষার হলে এইভাবেও
অপশন থাকতে পারে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? ওকে, কেউ অ্যান্সার করবেন না প্লিজ, নিজেকে পালোয়ান ভাবার কোনো দরকার নেই, জাস্ট বুঝেন। তাহলে অপশন দুই রকম থাকতে পারে, রাইট? এবার আসেন সেম কোশ্চেনটা খেয়াল করছেন, আপনাকে এই একই কোশ্চেন পরীক্ষার হলে কিভাবে দিতে পারে এক্সট্রা ভাবে। সবাই স্ক্রিনশট দেন দ্রুত করে, আমি 1 2 3 1 2 3 ওকে ডান, থ্যাংক ইউ। সেম কোশ্চেন বলতে পারে হিসাব সমীকরণের কোন ধরনের পরিবর্তন, রাইট? এটা পরীক্ষা আসতে পারে। সেম কোশ্চেন, একদম সেম কোশ্চেন, কোন ধরনের পরিবর্তন, রাইট? কোন ধরনের পরিবর্তন, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তাহলে হিসাব সমীকরণের পরিবর্তন দুই প্রকার ভাইয়া, কয় প্রকার? দুই প্রকার। তাহলে হিসাব সমীকরণের পরিবর্তন কয় প্রকার? দুই প্রকার। একটা আছে নিট পরিবর্তন আর একটা কাঠামো পরিবর্তন। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, আর খুব সিম্পলি আমরা বুঝি, পরীক্ষা এই প্রশ্নটা আসতে পারে হিসাব সমীকরণের কোন ধরনের পরিবর্তন। তাহলে দুই প্রকার, একটা আছে নিট পরিবর্তন আর একটা হচ্ছে কাঠামো। ভাইয়া বলেন তো আমাকে, নিট লিখতে কয়টা ওয়ার্ড লাগছে? সবাই একটু কমেন্ট করে জানান তো। দেখেন তো, নিট লিখতে দুইটা ওয়ার্ড লাগে, রাইট কিনা? তাহলে ভাইয়া নিট লিখতে দুইটা ওয়ার্ড লাগে, তার মানে দুই পাশে পরিবর্তন। তার নিট পরিবর্তন মানে কি? দুই পাশে পরিবর্তন। কার দুই পাশে পরিবর্তন? হিসাব সমীকরণের দুই পাশে পরিবর্তন। কোশ্চেন ইজ, তাহলে স্যার হিসাব সমীকরণের পাশ কয়টা? আচ্ছা দেখে আসি। হিসাব সমীকরণ মানে এল সমান এল প্লাস ওই। ভাইয়া খেয়াল করেন তো, সমান সমান, এই সমান সমানের এই একটা বাম পাশ একটা ডান পাশ, তার মানে এইটা যদি হয় বাম এটা হয় ডান, তাহলে সমান সমানের পাশ কয়টা? দুইটা। আর এই দুই পাশের পরিবর্তনকে বলে নিট পরিবর্তন। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে ভাইয়া এক পাশের পরিবর্তনকে কি বলে? কাঠামো পরিবর্তন। ভাইয়া লিখে নেন তো দ্রুত, দুই পাশের পরিবর্তনকে বলে নিট পরিবর্তন, এক পাশের পরিবর্তনকে বলে কাঠামো পরিবর্তন। যারা জীবনী কোনো হিসাব বিজ্ঞানের ক্লাস একেবারেই করেনি ইনশাল্লাহ তারাও পারবেন। ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার? আমি কিন্তু ওকে ফাইন, থ্যাংক ইউ। মনোযোগ দিয়ে না ক্লাস না করলে কিন্তু ভাই অনেক কিছু মিস করো। তার মানে এই যে লেনদেনটা হয়েছিল, এই লেনদেনে কি হয়েছিল? এই লেনদেনে মালিকানা সত্ত্ব হয়েছিল। মালিকানা সত্ত্ব মানে ওই মাইনাস হয়েছিল, এ মাইনাস হয়েছিল। দিস ইজ দ্য কনসেপ্ট। আমাকে ভালো করে বলেন তো, এই লেনদেনটাই ওই মাইনাস আর এ মাইনাস হয়েছিল। তাহলে এই লেনদেনটা, এই যে সমীকরণটা, এর কয় পাশে যাচ্ছে দেখেন তো খেয়াল করে প্লিজ প্লিজ। ওইটা কোথায় যাচ্ছে? ওইটা এই যে ওই দেখছেন, এই যে ওই। এদিকে এ কই? এই যে এ, এই যে। তাহলে সমান সমানের কয় পাশে যাচ্ছে প্লিজ একটু জানান তো। সমান সমানের কয় পাশে যাচ্ছে? এই লেনদেনটা সমান সমানে কয় পাশকে টাচ করছে বলেন? এই লেনদেনটা সমান সমানে কয় পাশকে টাচ করেছে? কয়টি পাশকে টাচ করেছে? ওকে বলে এই লেনদেনটা সমান সমানে কয় পাশ? দুই পাশকে, রাইট? কারণ ওই হচ্ছে ভাইয়া এই লাল দাগটা খেয়াল করেন ডান পাশ, এ হচ্ছে ভাইয়া বাম পাশ। তাহলে দুই পাশে যদি টাচ করে কোন ধরনের? দিস ইজ দা পরিবর্তন, নিট পরিবর্তন। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এমসিকিউ যদি আমরা এভাবে পরীক্ষার হলে আসে আমরা পারবো, ইনশাআল্লাহ পারবো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, বুঝছেন সবাই? তাহলে এমসিকিউ এখান থেকে এভাবে আসতে পারে, আমরা পারবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? ইটস ইজ ডান। 1 2 3, থ্যাংক ইউ। এবার আসেন, দিস ইজ দ্য প্রশ্ন, ভালো করে বুঝবেন। এই নিট পরিবর্তন আরেক নাম হচ্ছে পরিমাণগত পরিবর্তন। তাহলে এটা আরেক নাম জানেন, পরিমাণগত পরিবর্তন। এই কাঠামোর আরেক নাম হচ্ছে গুণগত পরিবর্তন। তাহলে আমি কি বুঝলাম, আমার সমীকরণ থেকে কি কি এমসিকিউ আসতে পারে? আমি কি ক্লিয়ার? সমীকরণ থেকে কি কি এমসিকিউ আসতে পারে? আমি কি ক্লিয়ার? সমীকরণ থেকে কি কি আসতে পারে এমসিকিউ? আমি কি ক্লিয়ার ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, আসেন তাহলে একটা জিনিস কি আপনি বলবেন, একটা এমসিকিউ সলভ মানে ওইটা পার্সেন্ট ন, ওখান থেকে কি প্রশ্ন আসতে পারে? কারণ পরীক্ষার হলে হুবহু কমন কখনো আসছে না, সো দেখা যাচ্ছে ওটার থেকে এক্সট্রা শিখলে পরীক্ষা কাজে লাগবে। ওকে ফাইন, আসেন যেহেতু এটা ফার্স্ট আমার ক্লাস, তো ফার্স্ট ক্লাসে একটু বেশিই বলবো কারণ দরকার আছে। এই কোশ্চেনটা যদি এরকম বলতো, কর্মচারী বেতন অপরিশোধিত বা বেতন বকেয়া, জাস্ট এতটুকু অপরিশোধিত, একটা ভাইয়া মনে কোশ্চেন করছিল অপরিশোধিত, দিস ইজ দ্য কোশ্চেন। এবার বলেন কি হবে? একই কোশ্চেন, জাস্ট কোশ্চেনটা পরিশোধের জায়গা অপরিশোধিত। ওকে, তার মানে এইটার অপরিশোধিত আর এক নাম হচ্ছে বকেয়া। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন, একটা সেকেন্ড মিস করলে অনেক কিছু মিস করে ফেলবেন। দেখেন, তাহলে কর্মচারী বেতন অপরিশোধিত, তাহলে হিসাব সমীকরণে কি পরিবর্তন হবে? থাকতে পারে না ভাই বোন? অবশ্যই পরীক্ষাটা প্রশ্নটা আসতে পারে। আচ্ছা, অপরিশোধিত বকেয়া বেতন, দ্যাটস বাংলা ভাষায় যাকে সহজে খুব ছোট্ট করে বলে বকেয়া বেতন। দিস ইজ দ্য কোশ্চেন। এটার নাম কি? এক নম্বরে সাধারণ জাবেদা, অ্যান্সার করবেন এটা প্লিজ প্লিজ, এইটা সব অ্যান্সার করেন। দুই নম্বরে বকেয়া জাবেদা, 3 নম্বরে সমন্বয় জাবেদা, সমন্বিত জাবেদা,
সমন্বিত জাবেদা। আচ্ছা বলেন, উত্তর দিলাম না, বলেন কোনটা অ্যান্সার হয় বলেন। এই লেনদেনটাকে কি বলে? এই যে বকেয়া বেতন, পরীক্ষার হলে এই এমসিকিউটা 2022 সাল বোর্ড কোশ্চেন এসে গেছে, কর্মচারী বেতন পরিশোধ করায় তার হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে। তা এই কোশ্চেনটা আপনাকে যদি বলা হতো পরিশোধের জায়গায় অপরিশোধ আসতে পারে ভাইয়া, তাহলে হিসাব সমীকরণ কি পরিবর্তন? তার আগে আমাকে বলেন এটা কোন ধরনের জাবেদা, সাধারণ জাবেদা, বকেয়া জাবেদা, সমন্বিত জাবেদা, বলেন ফার্স্ট 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 দেখি এটা কে পারেন। ক্লাসটা অবশ্যই করতে হবে, কোনো টেনশন নাই, দ্রুত দ্রুত এটা অ্যান্সার করবেন ফার্স্ট। সবাই সবাই এটা অ্যান্সার করেন। তিনটা অপশন দিচ্ছেন মাত্র, চারটা দিই আমি, তিনটা দিচ্ছি, তিনটা দিচ্ছি। সমন্বিত জাবেদা কিন্তু বলেছি, ওকে ফাইন। ভাইয়া দেখি একটু আর কেউ আনসার করবেন। ওকে, বকেয়া জাবেদা বলেছেন অনেকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। কারা কারা বলছেন আপনি বলেন? হ্যাঁ ভাই আমি বলবো, টেনশন নাই। আচ্ছা থ্যাংক ইউ। অনেকে পারবেন, অনেকে পারবে না, ওকে ফাইন। আচ্ছা সবার অ্যান্সার ভুল হয়েছে, এটা হচ্ছে সমন্বয় জাবেদা, আমি অপশনেই দিইনি। আচ্ছা আপনাদের কনসেপ্টটা কোথায়, আপনাদের সমস্যা আশা করি বুঝতে পারছেন। অথচ সমন্বয় জাবেদা আপনার ইন্টারে আছে, আপনি অথচ জানেন যে এইটা সাধারণ জাবেদা না, এইটা বকেয়া জাবেদাও না, সমন্বিত জাবেদা না, সমাপনী জাবেদাও না, এটা হচ্ছে সমন্বয় জাবেদা। কনসেপ্ট ক্লিয়ার? ভুল করছেন, সরি ফর দ্যাট। আসেন সমাধানটা আমি করে দিই। সমাধানটা হচ্ছে এরকম, বকেয়া বেতন যখন এইটা হচ্ছে আমার আনসার পরিবর্তনের ফলে কি হবে, মনে রাখবেন বেতন আমার জন্য ব্যয়, তাহলে আমার বেতন হচ্ছে ডেবিট। এটা আপনি কেমনে সমন্বয় জাবেদার উপর আমি এক্সট্রা ক্লাস নেব, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে কনসেপ্টটা মনে রাখবেন, খুব মন দিয়ে খেয়াল করেন তো, খুব মন দিয়ে খেয়াল। আপনি কার জাবেদা করছেন? বকেয়া বেতন। ও ভাই বেতন সারা জীবন ডেবিট না ভাই? আরে বেতন তো সারা জীবন ডেবিট করছে, বেতন কখনো ক্রেডিট শুনছেন ভাই? বিপরীত দাখিলা বাদে বেতন ডেবিট। আচ্ছা তাহলে ভাইয়া ক্রেডিট কি? বকেয়া বেতন ক্রেডিট, রাইট রাইট। তাহলে ভাইয়া এখানে ঝামেলাটা কেসে দেখেন, বেতন আমার ব্যয়, তাহলে ব্যয়ের ফলে কি হচ্ছে? উই মাইনাস, রাইট কিনা? কারণ ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কমে, একটু আগে কনসেপ্ট শিখে এসেছি। আর বকেয়া বেতন আমার কোন হিসাব তোমরা সবাই জানো না? বেতন একটা ব্যয়। ও ভাইয়া এটাকে বকেয়া বইছে। ও ভাইয়া বকেয়া ব্যয় কি সবাই জানে? চলতি দায়। ও ভাইয়া তাই না বলো? বকেয়া ব্যয়, বকেয়া ব্যয়, বেতন একটা ব্যয়, বতে বকেয়া, তাহলে বকেয়া বেতন চলতি দায়। আর দায় কখন ক্রেডিট হয়? বৃদ্ধি পেলে। আর দায় বাড়লে কি হয়? এল প্লাস। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার বুঝছেন? তাহলে যদি এখানে বলতো যে সমন্বয় জাবেদার ফলে কি হবে, তাহলে আমরা কি করতাম? উই মাইনাস আর এল প্লাস। বাংলায় লিখতে করতাম মালিকানা সত্ত্ব হ্রাস, মালিকানা সত্ত্ব হ্রাস করতাম। আর বাংলায় লিখতে লিখতাম দায় বৃদ্ধি। ও ভাইয়া ক্লিয়ার সবাই? তাহলে এই কোশ্চেনটা পরিশোধের অপরিশোধের জায়গায়, পরিশোধের জায়গায় অপরিশোধ লিখলে আমি কি অ্যান্সার করতাম? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, সমন্বিত আর সমন্বয় এক না বোন? সমন্বিত আর সমন্বয়ের মধ্যে অনেক বেশি পার্থক্য আছে বোন। সমন্বিত আর সমন্বয়ের মধ্যে অনেক বেশি পার্থক্য আছে। হবু বউ আর হচ্ছে বউ, এই দুটোর মধ্যে যেমন পার্থক্য আছে, সমন্বিত আর সমন্বয়ের মধ্যে তেমন পার্থক্য আছে। ওকে ক্লিয়ার ভাইয়া? ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার আমরা সামনের দিকে মুভ করি তাহলে। হ্যাঁ এবার আসেন, দিস ইজ দ্য কোশ্চেন। আমাকে এই কোশ্চেন থেকে বলবেন কোন ধরনের পরিবর্তন সম্ভব। ওকে প্লিজ প্লিজ আমি আবার ট্রাই করি একটু বলার জন্য। এই কোশ্চেনটা বকেয়া বেতনের ফলে হিসাব সমীকরণের কোন ধরনের পরিবর্তন হবে। আমি লিজেন্ডগুলো দেখতে, যারা পারবে তারা আজকের ক্লাসের সব থেকে প্রোম্যান, এখন পর্যন্ত মন ধরে ক্লাস করছে। নিট নাকি কাঠামো বলেন, এই লেনদেন ধারা, যেই লেনদেনটা আমি আপনাকে করে দিলাম, এইটা ধারা কোন ধরনের পরিবর্তন হবে? ফার্স্ট এইটা অ্যান্সার করতে পারলে আপনি অধ্যায়ে এই টপিকস ইনশাল্লাহ পড়ো। ওকে বল, এই যে লেনদেনটা আমি আপনাকে কেবল সলভ করাইলাম, এইটা ধারা কোন ধরনের পরিবর্তন সম্ভব? ফ্রিল্যান্সার নাসিম বলেছ কাঠামোগত পরিবর্তন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাইয়া দেখেন তো, ওই আর এল, ওকে দিস ইজ দ্য কোশ্চেন, এ সমান এল প্লাস ওই, রাইট রাইট। এইখানে আমরা দেখতে পাচ্ছি এল কই? এই যে এল বাবাজি। ওই কই? এই যে ওই বাবাজি। দেখেন তো সমান সমানে দুই পাশে যাচ্ছে নাকি এক পাশকে ঘিরে আছে? এই সমান সমান এক পাশ, যে কোনো একটি পাশ, তার নাম কাঠামো। ক্লিয়ার? ওকে ওকে, নিট হবে না ভাইয়া। খেয়াল করেন তো এল আর ওই দেখেন সমান সমানে এক পাশে আছে, ভালো করে সবাই একটু নজর দেন প্লিজ। সমান সমানে এক পাশে টাচ লেগেছে, এই পাশে টাচ লাগেনি, এই পাশে টাচ লাগেনি। তো যে কোনো এক পাশে টাচ লাগলে তার নাম কাঠামো পরিবর্তন। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার কনসেপ্ট? ক্লিয়ার কনসেপ্ট সবাই? এভরিওয়ান আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার এই পর্যন্ত? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার আসি, তাহলে আমরা এতটুকু শিখলাম
এই টপিকসগুলো থেকে কি প্রশ্ন আসতে পারে হিসাব সমীকরণ থেকে? আসতে পারে আমাদের কি কি নিট কাঠামো আসতে পারে। ওকে, আর এই যে আমরা শিখছি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এগুলা কি আসতে পারে? এগুলার হ্রাসবৃদ্ধি যেগুলো যা শিখলাম। তাহলে এই হিসাব সমীকরণ থেকে এই ধরনের প্রশ্নগুলা পরীক্ষার হলে আসতে পারে। তার মানে আমরা আমাদের জায়গা থেকে যে বেসিকটা ক্লিয়ার করলাম, তোমরা এই একটি এমসিকিউ থেকে কতটা এমসিকিউ শিখলা একটু দেখতে চাই আমি। বলো তো, কার নলেজ আছে কতগুলো এমসিকিউ শিখলা? কতগুলা বলো, কতগুলো এমসিকিউ শিখলা এই একটি এমসিকিউ থেকে? বলো তো আমাকে একটু জানাও তো। অনেকগুলো শিখছো, আমি টাইম নষ্ট করতে চাই না। তা আমরা কি বুঝতে পারছি আমাদের এমসিকিউ সলভিংটা কিভাবে করতে হবে? সবাই ক্লিয়ার? বুঝছি। এখন প্রশ্ন হচ্ছে এই সলভিং যখন আপনি করতে যাবেন, আপনি কিন্তু এত বেশি বিশ্লেষণ স্বাভাবিক আপনার মাথা থেকে আসবে না। এই জন্য যেখানে আপনি পড়তেছেন, অফলাইন অনলাইন বাসায় যেখানে যে স্যারের কাছে পড়তেছেন, তাকে হাত জোর করে বলবেন, স্যার আপনার কাছে অনুরোধ আপনি আমাকে এভাবে বিশ্লেষণ করে পড়ান স্যার, তা নাহলে আমি পরীক্ষায় ভালো করবো না। আর এই জন্য আপনি এই অভ্যাসটা আপনার অ্যাডমিশনের কাজে লাগবে। বিলিভ মি, এইগুলার আপনাকে আমি, মজার ব্যাপার হচ্ছে সত্য কথা, আপনাকে এখানে আমি 40% অ্যাডমিশনের পড়াশোনা ঢুকাই দিছি, আপনি নিজেও জানেন না। 40% আপনি অ্যাডমিশনের প্রশ্ন ঢুকে গেছেন। আজকের এই ক্লাস শেষে আমি যারা থাকবেন শেষ পর্যন্ত, আমি বাড়তি 10টা কোশ্চেন সলভ করাবো। এই অধ্যায়ের আপনি 10টার মধ্যে মিনিমাম 6 থেকে 7টা প্রশ্ন পারবেন। এটা হচ্ছে প্রশ্ন। থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনারা জানেনই না যতগুলো কোশ্চেন ঢুকেছে। থ্যাংক ইউ। আধুনিক পদ্ধতিতে হিসাব বিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? ঢাকা বোর্ড 2022, সিলেবাস 2015। বলেন আধুনিক পদ্ধতিতে, দ্রুত 2 নম্বর কোশ্চেন, মুখস্থবিদ্যা কোশ্চেন ভাইয়া, মুখস্থবিদ্যা কোশ্চেন। আধুনিক পদ্ধতি হিসাবকে কয় ভাগে ভাগ করেছে? আমরা সবাই জানি 5 ভাগে। কি কি? সম্পদ, দায়। আচ্ছা ওকে ফাইন। সম্পদ, ব্যয়, দায়, আয়, মালিকানা সত্ত্ব। আচ্ছা, আপনার মনের মধ্যে এটা আপনি জানেন, কিন্তু খুব ভালো করে শুনেন, আপনি এটা জানেন, আপনার কাছে বলেছে এটা তো আমি জানি, এটা পানির মতো সোজা কোশ্চেন। ওকে, দিস ইজ দ্য কোশ্চেন। আপনাকে যদি আমি প্রশ্ন করে ফেলি, এই যে সম্পদকে 5 ভাগে টলি বলা হয়, আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। আপনাকে যে বললাম মোট হিসাব কত প্রকার? মোট হিসাব বিজ্ঞানে, টোটাল হিসাব বিজ্ঞানে মোট হিসাব কত প্রকার? বলেন, এটা অ্যান্সার করেন। টোটাল হিসাব বিজ্ঞানে মোট হিসাব কয় প্রকার? বলেন, মোট হিসাব বিজ্ঞানে মোট হিসাব কয় প্রকার? কে পারবেন এটা? ফার্স্ট মানে আমি জাস্ট গুলি আমি নাম পড়বো না ভাই, নাম পড়বো, তোমাকে থ্যাংক ইউ দেবো, এইগুলো করার সময় নেই ভাই। কে পারবা? আচ্ছা, অনেকে পারবা না, আমি এগুলা কাউকে অপমান করতে চাচ্ছি না। একবার 6 প্রকার টোটাল হিসাব বিজ্ঞান। হিসাব কয় প্রকার? 6 প্রকার। কেন বলতেছি? আর শুধু আধুনিক বললে হিসাব 5 প্রকার। আসো, S সমান L প্লাস ওই। ওকে, ভালো করে বুঝবা সবাই। হ্যাঁ, দেখো এই জায়গায় ওই মানে কি? ওই মানে C প্লাস আর মাইনাস C মাইনাস D। এখান থেকে যে এমসিকিউ আসতে পারে, মন দিয়ে বুঝবা। এই যে A সমান L প্লাস ওই, ওইর আন্ডারে কয়টা? 1 2 3 4। পরীক্ষায় প্রশ্ন আসে ওইর উপাদান কয়টি? অবশ্যই প্রশ্নটা অ্যাডমিশন এমসিকিউ 2 জায়গায় আসে। এইচএসইউ উপাদান কয়টি? 4টি। ওকে, ভালো করে বুঝবা, ঠিক আছে? তাহলে দেখো তো, আমি যদি ওই না লিখি তখন কি হবে? A সমান L প্লাস ওই লিখবো না, তাহলে কি লিখবো? C প্লাস আর মাইনাস C মাইনাস D। এখানে পেজটা লেগেছে, দেখো ওইটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে কটা? 6টা। এই যে 6টা যে হলো, এর নাম কি জানো? এর নাম বড় রূপ। তাহলে হিসাব সমীকরণের বড় বা বর্ধিত রূপ। তাহলে হিসাব সমীকরণের বড় বা বর্ধিত রূপের ক্ষেত্রে উপাদান কয়টি? 6টি। আর শুধু হিসাব সমীকরণ বললে কয়টি? অ্যান্সার 3টি। ওইর উপাদান কয়টি? 4টি। ক্লিয়ার? ডান? ক্লিয়ার? তাহলে বুঝছেন? তাহলে ওইর উপাদান কয়টি? 4টি। কোন 4টি? এই 4টি। এটা একটু ভালো করে মনে রাখবেন। আয় মূলধন, আয় আর হচ্ছে মালিকানা ব্যয়, আর হচ্ছে মূলধন, আয়, ব্যয়, আর হচ্ছে উত্তোলন। আর বর্ধিত রূপ কয়টি? 6টি। এই 6টি। শুধু হিসাব সমীকরণ মৌলিক রূপ কয়টি? 3টি। ডান? আমি একে 3 গুনবো, 1 2 3। তাহলে যখন এক্সট্রা একটা 6টি বলা হলো, তার নাম কি? উত্তোলন। ক্লিয়ার? তাহলে আমরা এক্সট্রা কাকে পেলাম? উত্তোলন। উত্তোলন কার মধ্যে থাকে? এই যে ড্রয়ারিং মানে উত্তোলন, ওইর মধ্যে থাকে। তার মানে শুধু যদি বলা হয় আধুনিক প্রতি হিসাব কত প্রকার? 1 2 3 4 5। মোট হিসাব বিজ্ঞান হিসাব কত প্রকার? 6 প্রকার। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আসেন, খুব মন দিয়ে খেয়াল করবেন ভালো করে। এই জায়গা থেকে বেশি ঝামেলা আছে, কিন্তু এখনো শেষ হয়নি ভাইয়া। আমি শিখলাম সম্পদ, 1 নম্বরে শিখেছিলাম সম্পদ, ব্যয়। আচ্ছা, এক্সট্রা একটা উত্তোলনকে আগে লিখলাম, তার মানে রাগ করবে, আয়, দায়, আর একটা হচ্ছে মালিকানা সত্ত্ব।
এখানে খুব ভালো করে একটা জিনিস বোঝার আছে আমাকে, এখান থেকে কি প্রশ্ন আসে, প্রশ্ন যেখানে যেটা আসে এইটা 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 এটা ভালো করে বুঝবা। এই তিনটা স্ববৌ, সংক্ষেপে বলে স্ববৌ, স্ববৌ মানে নিজের বউ ভাই বোনা, এই তিনটা বৃদ্ধি পেলে কি ডেবিট। ওকে, আমরা সবাই জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট। এই তিনটাকে সংক্ষেপে বলে আদম। এই তিনটা বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট, বৃদ্ধি পেলে কি ক্রেডিট। দিস ইজ দ্য কোশ্চেন। আমাকে এখান থেকে এই প্রশ্ন পরীক্ষায় আসে না, পরীক্ষায় আসে এই তিনটার স্বাভাবিক জের কি। পরীক্ষায় প্রশ্ন আসবে এই তিনটা যে কোনো একটা বলবে স্বাভাবিক জের কি। তোমরা অনেকে হয়তো জানো না এই কোশ্চেনটা, ভালো করে শুনো। যেটা বৃদ্ধি পেলে যা তার স্বাভাবিক জের তাই। আচ্ছা ভাইয়া, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে এর স্বাভাবিক জেরটাও কি ডেবিট। থ্যাংক ইউ সো মাচ। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, তাহলে এর স্বাভাবিক জেরটাও কি ক্রেডিট। জের নিয়ে কোনো কোশ্চেন আছে? আর জের নিয়ে আর কোনো কোশ্চেন আছে? জের নিয়ে কোশ্চেন ক্লিয়ার? তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে ব্যয়ের স্বাভাবিক জের কি ডেবিট, আয়ের স্বাভাবিক জের কি ক্রেডিট। কেন ভাই? আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, স্বাভাবিক জের ক্রেডিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, স্বাভাবিক জের ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, স্বাভাবিক জের ক্রেডিট, উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট, স্বাভাবিক জের ডেবিট। কনসেপ্ট ক্লিয়ার? আগের থেকে 3 গুণ ভাই, 1 2 3। স্ক্রিনশট ডান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসেন নেক্সট জায়গায়, হিসাবের অভ্যন্তরীণ ব্যবহারকারী। ওকে ফাইন, অভ্যন্তরীণ বলতে বোঝাচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে ভাইয়া। তাহলে কি বোঝায়? প্রতিষ্ঠানের ভিতরে। আমরা সবাই জানি কি, বলো এখানে কি শেয়ার হোল্ডার আছে তাই না ভাইয়া? এই দেখো, এই শেয়ার হোল্ডারকে অভ্যন্তরীণ ব্যবহার করে। কেন ভাইয়া? সরকার বাইরে থাকে, পদের বাইরে থাকে। প্রশ্ন হচ্ছে খুব ভালো করে মাথায় শুনে নাও, ইউনিভার্সিটি অ্যাডমিশনে যখন যাবা সেখন এই শেয়ার হোল্ডারকে অভ্যন্তরীণ অ্যান্সার করা যাবে না। তাহলে ইউনিভার্সিটি অ্যাডমিশনে শেয়ার হোল্ডার কি? শেয়ার হোল্ডার বাহ্যিক, মাথায় রাখবা। এখন প্রশ্ন স্যার কেন, স্যার এই কিছু কেন, আবার উত্তর দিতে গেলে অনেক বেশি জানা লাগে। এইচএসসির ক্ষেত্রে শেয়ার হোল্ডারকে বেসিক্যালি সব জায়গায় অ্যান্সার দিয়েছে। এখন অনেকের মনে করে স্যার এটা সঠিক ব্যাখ্যা কি? আসো সঠিক ব্যাখ্যাটা আমি দিই তোমাদেরকে। মনে রাখবা শেয়ার হোল্ডারের হচ্ছে মূলতভাবে বাহ্যিক ব্যবহার করে, কিন্তু অপশনে শেয়ার হোল্ডার 99% বাহ্যিক, 1% অভ্যন্তরীণ। ওকে ফাইন। প্রশ্ন হচ্ছে অভ্যন্তরে কোনো বেস্ট অপশন নেই, অভ্যন্তরে বেস্ট অপশন নেই। কার বেস্ট অপশন নেই? অভ্যন্তরীণের বেস্ট অপশন নেই। যখন প্রশ্নে বা অপশনে অভ্যন্তরীণের বেস্ট অপশন থাকবে না, শেয়ার হোল্ডার ওই যে 1% হওয়ার সম্ভাবনা আছে ওরা অভ্যন্তরীণ দেওয়া যাবে। যদি এখানে মালিক থাকতো বা যদি এখানে থাকতো হচ্ছে ব্যবস্থাপক, ওকে ভাই তাহলে আমি শেয়ার হোল্ডার দিতাম না, আমি ব্যবস্থাপক অ্যান্সার নিতাম। মনে করো ক নাম্বারে সরকারের জায়গায় ব্যবস্থাপক আছে, ব্যবস্থাপক অভ্যন্তরীণ হইতো। ক্লিয়ার? যখন অপশনে কোনো অপশনই থাকবে না ওইটা ছাড়া নেওয়ার, তখন নিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্টটা কি ক্লিয়ার হইছো? কনসেপ্টটা ক্লিয়ার হইছো? কনসেপ্টটা কি ক্লিয়ার হইছো ভাইয়া? কনসেপ্টটা কি ক্লিয়ার? সবাই সবাই কি কনসেপ্টটা ক্লিয়ার? এখনো যাদের ক্লিয়ার হয়নি একটু ওয়েট করো। আমার বইয়ে কি দেওয়া আছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী টেকনিক? এই যে আমার এইচএসসি বইটা, তো ঝাম করে স্ক্রিনশট, স্ক্রিনশট দ্রুত 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 স্ক্রিনশট, টেকনিকটা স্ক্রিনশট দাও, টেকনিকটা স্ক্রিনশট দাও, দ্রুত করে স্ক্রিনশট দাও তাড়াতাড়ি। অভ্যন্তরীণ ব্যবহার কি স্ক্রিনশট দাও 1, অভ্যন্তরীণ ব্যবহারকারী 2। এই যে কবির বই সমাপুর শর্ট টেকনিক, এই যে একটা গ্রামে একদম বিখ্যাত কবি ছিল, এটা এইচএসসির বই থেকে দিচ্ছে, যাদের কাছে বই আছে তারা দেখুন 1 2 3। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এইবার আসো, ব্যবসার অভ্যন্তরীণ দায় কোনটি? আচ্ছা খুব মন দিয়ে শুনবা, অভ্যন্তরীণ দায় কি? আচ্ছা আমরা জানি এ সমান সমান এল প্লাস ওই, রাইট? রাইট। এটা অনেকে অ্যান্সার করে মূলধন, বাট মূলধন অভ্যন্তরীণ দায়। তোমাকে যদি পূরণ করা হয় তাহলে ভাই আন্তঃদায় কি? তখন তুমি হয়তো একটু ভেবা চাকা খাবা। তাহলে ভাই বহিদায় কি? ভেবা চাকা খাবা। ভাই দীর্ঘমেয়াদী দায় কি? ভেবা চাকা খাবা। আচ্ছা আসো, এইটার নাম হচ্ছে মোট সম্পদ। ক্লিয়ার ভাইয়া? মোট সম্পদ। ওকে ফাইন। তাহলে এই মোট সম্পদ খুব বেশি মন দিয়ে খেয়াল করো, খুব বেশি মন দিয়ে খেয়াল করো, এটার নাম হচ্ছে বহিদায়। আমরা অনেক সময় বলি না সম্পদ সমান সমান দায়, এই কথাটা কি এক? বলো সম্পদ সমান সমান দায়, এই সমীকরণটা কি ঠিক আছে? আমরা যদি বলি মোট সম্পদ সমান মোট দায়, এই কথা কি ঠিক আছে? এই সমীকরণটা ঠিক নাকি ভুল বলো? মোট সম্পদ সমান মোট দায়, এটা কি ঠিক আছে? এইটা কি ঠিক আছে ভাইয়া? এইটা কি ঠিক আছে? এই কোশ্চেনটা কি ঠিক আছে? অনেকে না, বাট এটা ইয়েস, এটা ঠিক আছে, তোমরাই ভুল। ঠিক আছে, এই কোশ্চেনটা ঠিক আছে। কেন ঠিক আছে ভালো করে বুঝো। বহিদায় হচ্ছে এল এর নাম, আর ওই নাম হচ্ছে আন্তদায়। আন্তদায়
দিস ইজ দ্য কোশ্চেন। তাহলে দায় কয় প্রকার? দায় হচ্ছে দুই প্রকার, একটা বহিদায় একটা অন্তদায়। এই দুইটা মিলে এর নাম মোট দায়। তাহলে আমি কি বলতে পারি এইটার নাম মোট সম্পদ, এই দুইটার নাম মোট দায়? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, বাট তুমি ভুল ছিলা। ওকে, ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো তাহলে দায় কয় প্রকার? দুই প্রকার। এখন প্রশ্ন হচ্ছে দায় কি কি? এল মানে হচ্ছে বহিদায় আর ওই মানে হচ্ছে অন্তদায়। এখানে বলেছে অভ্যন্তরীণ দায় ওই, যদি বলতো বহিদায় অ্যান্সার তো এল। স্ক্রিনশট ডাউন করো। দ্রুত স্ক্রিনশট করো। ওকে ফাইন। এখন এখান থেকে একটা ভেজাল আছে, এখানে ভেজালটা কি? ভেজালটা হচ্ছে এইরকম, আমাকে এতটুকু তোমরা ক্লিয়ার করো, এ সমান সমান এল প্লাস যদি ওই হয়, এইটা যদি 5 টাকা এটা 3 টাকা হয়, তাহলে এটা কত? 8 টাকা। দিস ইজ দ্য কোশ্চেন। এই যে 8 টাকা হলো, এই এ 8 টাকা কিভাবে হলো? 5 টাকা এল, 3 টাকা ওই। তার মানে আমাকে বলো তো এর কি নিজস্ব কোনো সত্তা আছে কি নেই? বলো, এর নিজস্ব কোনো সত্তা আছে কি নেই? বলো, এর নিজস্ব কোনো সত্তা আছে কি নেই? কথা বলতে হবে। এর নিজস্ব কোনো সত্তা আছে কি নেই? কথা বলতে হবে। এর নিজস্ব কোনো সত্তা আছে কি নেই? এ যে ব্যক্তিটা, এর নিজস্ব কোনো কর্তৃত্ব, নিজস্ব কোনো ক্ষমতা আছে কি নেই? কথা বলতে হবে। আছে কি নেই? নো, নেই। দিস ইজ দ্য কোশ্চেন। ইয়েস, এই অ্যান্সারটা যারা করছো, স্যালুট ভাইয়া, স্যালুট টু ইউ। এর নিজস্ব, তোমার কাছে মনে হইতে পারে স্যার আপনি কি মজা নিচ্ছেন, এ একটা সম্পদ ব্যবসা প্রতিষ্ঠানের, তার নিজস্ব কিছুই নেই। ইয়েস, তাহলে এর নিজস্ব কিছু নেই। এ চলে কার বলে? এল এর বলে আর ওইর বলে। দিস ইজ দ্য কোশ্চেন। মোট সম্পদ সৃষ্টি হয় কোথা থেকে? বলো। তাহলে মোট সম্পত্তি সৃষ্টি হয় কোথা থেকে? এই মোট সম্পদ সৃষ্টি হয় কিছু এল থেকে আর কিছু ওই থেকে। তাহলে আমরা কি লিখতে পারি মোট সম্পদ সৃষ্টি হয় দায় এবং মালিকানা সত্ত্ব হতে। ক্লিয়ার? দায় এবং মালিকানা সত্ত্ব হতে। ক্লিয়ার? তাহলে মোট সম্পত্তি সৃষ্টি হয় দায় এবং মালিকানা সত্ত্ব হতে। ক্লিয়ার? লিখো দ্রুত, ফাস্ট। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এখন তাহলে এই জন্য কিন্তু কবি বলছিল, ভালো করে খেয়াল করো, এই কোশ্চেনটা দেখো সবাই, এ সমান 8। ভাইয়া ভালো করে বুঝবা, এখানে এল এর 5 টাকা আর ওই 3 টাকা। দিস ইজ দ্য ফ্যাক্ট। এই এ থেকে আমরা যদি এল বাদ দিই, এই জন্য আমরা ওই পাই। আমরা কেন ওই পাই? কারণ এর মধ্যে কার টাকা আছে? এল এর এবং ওইর। তাহলে এ থেকে এল বাদ দিলে ওই টাকা থাকবে, আর এ থেকে ওই টাকা বাদ দিলে এল এর টাকা থাকবে। দিস ইজ দ্য প্রুফ। ক্লিয়ার? আমরা এর মধ্যে কার টাকা পাইছি? ওইর এবং এল এর টাকা পাইছি, 5 আর 3 8। তাহলে এর থেকে যদি এল এর টাকাটা বাদ দিই, বাকি থাকবে ওই টাকা। দিস ইজ দ্য সূত্র, এ মাইনাস এল সমান ওই। আর এর থেকে ওই টাকাটা বাদ দিলে বাকি থাকবে এল এর টাকা। এইটাই সূত্র, এর থেকে ওই বাদ দিলে মানে সম্পদ থেকে মালিকানা বাদ দিলে দায় পাওয়া যায়। এই বুঝছেন? এই সূত্র ক্লিয়ার? সূত্রটা কোথা থেকে আসছে? ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। ডান। ওকে ফাইন। তাহলে বুঝছেন? তাহলে এবার আপনাকে যদি এই প্রশ্নটা এইভাবে করা হয়, সম্পত্তির উপর কার অধিকার আছে, এটা আমি 1 থেকে 3 বলে 1 2 3। জান্নাতুল বলছেন আজ পর্যন্ত এভাবে এমসিকিউ পড়েননি। বোন, এইভাবে এমসিকিউ পড়েননি বলে আজকে বোন আপনার এ প্লাস পান না, রাগ করবেন না। এইভাবে না পড়লে কখনোই আপনি এ প্লাস পাবেন না, এবং অ্যাডমিশনও আপনাকে এটা অনেক হেল্প করবে। আচ্ছা ফাইন। তাহলে আমি কি 1 2 3 আমি কি বলতে পারি এই যে বেটারা, এইটার উপর কার অধিকার আছে বলেন তো? এই জিনিসটার উপর কার অধিকার আছে বলেন? কার অধিকার আছে? এই বেটার উপরে কার অধিকার আছে? এই বেটার উপরে কার অধিকার আছে? এই এর উপরে কার অধিকার আছে? প্রশ্ন আসতে পারে, সম্পত্তির উপরে কার অধিকার আছে? দিস ইজ দ্য কোশ্চেন। সম্পত্তির উপরে কার অধিকার আছে? সম্পত্তির উপরে কার অধিকার আছে? ওকে, এইখানে ঝামেলা। আপনি বলবেন এল এবং ওই। এ বেটা, এল এবং ওই কোন ব্যক্তি? এল এবং ওই কোন ব্যক্তি ন। তুমি যদি শুধুমাত্র এল এবং ওই অ্যান্সার করো, দিস ইজ দ্য রং অ্যান্সার। তোমাকে বলতে হবে যখন বলবে কার অধিকার, এখানে ব্যক্তি মেনশন করছে। কথা ক্লিয়ার? যখন বলবে কার অধিকার আছে, ব্যক্তি মেনশন করছে, নট সিঙ্গেল ওয়ার্ড এল, নট সিঙ্গেল ওয়ার্ড ওয়াই। কার অধিকার, তার মানে ব্যক্তি। তার মানে এল এই ব্যক্তির নাম হচ্ছে তৃতীয় পক্ষ। তাহলে এল এই ব্যক্তির নাম কি? তৃতীয় পক্ষ। এই যে আরেকটা পড়লাম ওই, এই ব্যক্তির নাম হচ্ছে মালিক পক্ষ।
তার মানে যখন তোমাকে কার কার অধিকার কথা বলবে, তৃতীয় পক্ষ আরে মালিক, এল মানে তৃতীয় পক্ষ, ওই মানে হচ্ছে মালিক পক্ষ। ক্লিয়ার? তার ব্যবসা প্রতিষ্ঠান তাহলে পক্ষ তাহলে কয়টা চলে আসছে মাথায় বুঝে? আচ্ছা ফাইন, সমীকরণ এল সমান এল প্লাস ওই। ক্লিয়ার? তাহলে পক্ষ কয়টা? তিনটা। ক্লিয়ার? কয়টা পক্ষ? ব্যবসা প্রতিষ্ঠান একটা পক্ষ, মালিক একটা পক্ষ, আর এই ব্যক্তি তৃতীয় পক্ষ। ক্লিয়ার? এল, এল মানে কারা? তৃতীয় পক্ষ মানে কারা? ঋণ হইতে পারে, কোনো গ্রাম মহাজন হইতে পারে, কোনো ব্যাংক হইতে পারে। ঠিক আছে ভাইয়া? তার মানে আমি কি বলতে পারি ব্যবসায় সম্পত্তির উপর দুইটা ব্যক্তি অধিকার আছে। ব্যক্তির কথা বললে একটা হচ্ছে তৃতীয় পক্ষের অধিকার, আর একটা হচ্ছে মালিকের পক্ষের অধিকার। ক্লিয়ার? প্লিজ 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 ভার্সিটির বিষয় এটা আসে, কথা শুনো। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পত্তি থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে কি পাওয়া যাবে? আবার বুঝো, ব্যবসা প্রতিষ্ঠানের মোট এটা একটু শিখে নাও ভাই, শিখলে দোষ নেই। ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে কি পাওয়া যাবে বলো? কি পাওয়া যাবে? রাইসা আক্তার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে এই সম্পত্তি, মোট সম্পত্তি থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে কি পাওয়া যাবে? তার সঠিক অ্যান্সার হবে মালিক পক্ষের দাবি। কোশ্চেন কোশ্চেন কোশ্চেন, মালিক পক্ষের দাবি। ক্লিয়ার? ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পত্তি থেকে, মোট সম্পত্তি থেকে যদি মালিক পক্ষের দাবি বাদ দেওয়া হয় কি পাওয়া যাবে? তৃতীয় পক্ষের দাবি। তবে দাবি দিয়ে কোশ্চেন আসলে দাবি দিয়ে অ্যান্সার করতে হবে। ক্লিয়ার? তাহলে মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে মালিক পক্ষের দাবি, মোট সম্পদ থেকে মালিক পক্ষের দাবি বাদ দিলে তৃতীয় পক্ষের দাবি। তো দাবি দিয়ে কোশ্চেন। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। তানজিল বলছে মালিকের হাতে একটা চল লাগাবো তোর একদিন। অন্তদায় একটা চল লাগাবো কিন্তু বোন, বেশি বোঝা যাবে না। আমি বলেছি দাবি দিয়ে প্রশ্ন, দাবি দিয়ে প্রশ্ন। মোট সম্পত্তি থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে কি পাওয়া যাবে? মালিক পক্ষের দাবি। মোট সম্পত্তি থেকে মালিক পক্ষের দাবি বাদ দিলে কি হবে? তৃতীয় পক্ষের দাবি দিয়ে কোশ্চেন করলে দাবি দিয়ে অ্যান্সার হবে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সামনে আসেন। ওকে ফাইন ফাইন ফাইন, এবার আসেন। এখানে বলা হয়েছে ওই কি নির্দেশ করে? পানি 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 পানি। একটা অ্যান্সার করে ফেলো ভাইয়া। ওই কি নির্দেশ করে? ওই কি নির্দেশ করে? ওই কি নির্দেশ করে? এই যে ওই, ওই মানে মালিকানা সত্ত্ব। ওকে ফাইন, আমি কি এখান থেকে আরো কোনো অপশন বের করতে পারি? মালিকানা সত্ত্ব যাকে বলে অন্তদায়, একটু আগে পড়াইছিলাম। আচ্ছা, মালিকানা সত্ত্ব মানে হচ্ছে মালিকের দাবি, মালিকের দাবি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই কোশ্চেনগুলো বের করতে, দেখছেন ওই ধারা কি বোঝায়? ওই ধারা মালিকের সত্ত্ব বোঝাই। হয়তো বা এই প্রশ্ন অন্য বোর্ডে আসতে পারে অন্তদায়, থাকতে পারে মালিকের দাবি। ইয়েস ভাইয়া, তাহলে অপশন তিনটাই আমরা শিখছি, তিনটা অ্যাপ্লাই করে দিলাম, আমাদের মাথার মধ্যে সেট হয়ে গেল, মেমোরি হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে ফাইন, আসেন তারপর কোশ্চেন কি আছে? 6 নম্বর, হিসাব বিজ্ঞান হলো একটি কি? হিসাব বিজ্ঞান একটু কি? হিসাব বিজ্ঞান কি? তথ্য ব্যবস্থা, ব্যবস্থাপক সিদ্ধান্ত গ্রহণ, আর্থিক ব্যবস্থা। বলেন 6 নম্বর কোশ্চেন, বলেন হিসাব বিজ্ঞান একটি কি? আমার মাথা নাকি মুন্ডু? না, হিসাব বিজ্ঞান কি? তথ্য ব্যবস্থা। ইয়েস, আপনাকে ইনফরমেশন, অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। আমি যখন ইংলিশ পড়েছিলাম ওখানে ছিল অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। তাহলে ইনফরমেশন সিস্টেম যার বাংলা হচ্ছে তথ্য ব্যবস্থা। ক্লিয়ার? অ্যাকাউন্টিং এ ইংলিশের সংজ্ঞাটা আছে অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেমস। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? তথ্য ব্যবস্থা। রাইট। সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। ইয়েস, সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, অবশ্যই এখানে সিদ্ধান্ত গ্রহণের সহায়তা করে, ইনফরমেশন প্রোভাইড করে। আর্থিক অবস্থা পরিমাপ করা হয়, কিভাবে করা হয়? ওই যে আমরা এর সমান সমান এল প্লাস ওই পড়ছিলাম আমরা এইখানে, এইটার মাধ্যমে। এটার এক নাম কি? আর্থিক অবস্থা। এটার এক নাম কি? এটার এক নাম কি? মাথায় হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ আমরা সবাই জানি না হয়তো এই নামগুলা। এর এক নাম উদ্বৃত্ত পত্র, এর আর এক নাম উদ্বৃত্ত, এর এক নাম কি? আর্থিক অবস্থা। ওকে ফাইন, এর এক নাম কি? আর্থিক অবস্থা, উদ্বৃত্ত পত্র, আর একটা স্থিতিপত্র। এই সব কিছু এর নাম। আমরা কেন বললাম এটা একটা আর্থিক অবস্থার বিবরণী? মানে তো স্যার সম্পদ দায় মালিকানা সত্ত্ব। ইয়েস ভাইয়া, এটা মানে সম্পদ, এটা দায়, এটা মানে মালিকানা সত্ত্ব। তার মানে আর্থিক অবস্থা। তাহলে এই যে আর্থিক অবস্থার পরিমাপ, তাহলে আর্থিক অবস্থা মানে এইটা। তাহলে এইটা দ্বারা কি পরিমাপ হয়? ইয়েস, প্রতিটা লেনদেন এটা দ্বারা পরিমাপ হয়, প্রতিটা লেনদেন এটা দ্বারা পরিমাপ হয়। দিস ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? তিনটাই হবে। ওকে ফাইন, যারা অ্যান্সার করতেছেন ভাই একটা কথাই বলি, এই আমি অ্যান্সার চাই না, আমি অ্যান্সার চাই না কারোর কাছ থেকে। ভাই আমি ওই এমসিকিউ সফটওয়্যারতে আসেনি অ্যান্সার করবেন, থ্যাংক ইউ সবাইকে, পাইরেছো এই সব করবেন না ভাইয়া, অ্যান্সার করার কোনো দরকার নেই। আপনি পারেন, চুপটো থাকেন, বুঝে নেন, আপনার অনেক কিছু শেখার আছে। ওকে ফাইন, আসেন বিক্রয় ধারা কি হয়? বিক্রয় ধারা কি হয়? বিক্রয় করলে কি হয়? এটাকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব মন দিয়ে খেয়াল করতে হবে। বিক্রয় করলে কি হয়? হ্যাঁ, অনেকে অ্যান্সার করবে মানে মানুষের সামনে ভালো সাজার জন্য। ভাইয়া এটা করে কোনো লাভ নেই।
রাজশাহী বোর্ড এসেছে। বিক্রয় জাবেদা কে? বিক্রয় জাবেদা কি আমরা জানি সাধারণত বিক্রয় মানে জাবেদা হচ্ছে নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট। তাহলে এইটা যদি বিক্রয় জাবেদা হয় নগদান ডেবিট মানে কি এ প্লাস হতে পারে, আর বিক্রয়ের জন্য আই, তাহলে বিক্রয়ের জন্য কি আই, তাহলে আই বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে। তাহলে এই বিক্রয় আমার জন্য কি আই, ওকে ফাইন। নগদান আমার জন্য কি সম্পদ, ওকে ফাইন। তার মানে সম্পদ এখানে কি হচ্ছে বাড়ছে। দিস ইজ দ্য কোশ্চেন স্যার কেন বাড়ছে। নগদান আমার ডেবিট মানে নগদ টাকা ডেবিট মানে আমার নগদান হিসাব ডেবিট। What is this? বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কি আর কর, আজকে অনেক ক্লাস চলছে তো, একটা বোর্ড আর একটা আছে যদিও, এটার পর আজকে অনেক পয়সা পড়ছে। আচ্ছা সমস্যা, টেনশন করো না। তোমাদের এই যে জ্যাম, এই জ্যামের লোডও নিতে পারছে না। তোমাদের মাথার মধ্যে যে জ্যাম রয়েছে না, এই যে এত যে জ্যাম এমসিকিউ নি, এই জ্যামের লোডও নিতে পারছে না, এই জন্য বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আল্লাহ আল্লাহ হাসি হাসে। নাজমুল স্যার কি অবস্থা? আচ্ছা একটু ওয়েট করো। হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহ। ওকে, তো 30 সেকেন্ড লাগবে সর্বোচ্চ আমার এটা কমপ্লিট করতে। আল্লাহ মালিক আল্লাহ। আচ্ছা ওকে ফাইন। এই কোশ্চেনটার তাহলে কি হবে আমরা জানি নগদান হিসাব ডেবিট, আর আমরা এটা জানি, আর হচ্ছে বিক্রয়। হ্যাঁ অনেকের মনে একটা কোশ্চেন, স্যার আমি পারি এই কোশ্চেন, আপনি কোনো টেনশন করেন না স্যার, সম্পদ আর বিক্রয় হচ্ছে মালিকানা সত্ত্ব মানে ওই। স্যার এখানে একটা প্রশ্ন আছে স্যার, স্যার খেয়াল করেন বিক্রয় জন্য আয়, তার আমি কি বলতে পারি আয় বৃদ্ধি? বলা যায় ভাইয়া আয় বাড়লে কি হয়, আয় বাড়লে নিট লাভ বাড়ে। দিস ইজ দ্য কোশ্চেন, নিট লাভ বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে। অপশনে এইটা আছে, যদি অপশনে কোনো জায়গায় মালিকানা সত্ত্ব নেই, নিট লাভ বৃদ্ধি, আমি কি তোমার তখন শুধু সম্পত্তি নিব? এই জায়গায় স্টুডেন্টরা কট খায়। স্টুডেন্টদের মাথায় রাখতে হবে আমার এই বিক্রয়ের ফলে আয়ও বাড়ে, নিট লাভও বাড়ে, মালিকানা সত্ত্ব বাড়ে। আমরা স্টুডেন্টরা মুখস্থ করে যাই, মালিকানা সত্ত্ব অ্যান্সার খুঁজে পাই না, নিট লাভ ইস রে ভুলে গেছে। তার মানে আমাদের স্টুডেন্টরা এই জায়গায় ভুল করে। তার মানে বুঝতে হবে নট অনলি মালিকানা সত্ত্ব, নিট লাভও বাড়ে, মালিকানা সত্ত্ব বাড়ে, আবার হচ্ছে আমার আয়টাও বাড়ে। ক্লিয়ার সবাই বুঝছেন? ক্লিয়ার সবাই? থ্যাংক ইউ সো মাচ। তার মানে অপশনগুলা থেকে ভাইয়া মাথায় রাখবেন, অপশনগুলার একটা অ্যান্সার মুখস্থ করে গেলে হবে না, অন্য অপশনগুলা তোমাকে ঝামেলাই করতে পারে, এটা তো জানো। বুঝছেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে আসেন, বিপরীত সম্পদ কি? আরে কোশ্চেন রে, বিপরীত সম্পদ কি? ভালো করে শুনবেন। হ্যাঁ এই কোশ্চেনগুলো 90% স্টুডেন্ট মুখস্থ করে, বাট এটা করা যাবে না। আচ্ছা বিপরীত সম্পদ কি? আচ্ছা খুব মন দিয়ে বুঝবেন, যেই জিনিসটা সম্পদকে কমিয়ে দেবে। আচ্ছা ফাইন, কমিয়ে দিবে, তার মানে যেই জিনিস সম্পদকে কমিয়ে দিবে তার নাম বিপরীত সম্পদ। এক কথা শেষ। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, যেই জিনিস সম্পত্তিকে কমায় দিচ্ছে তার নাম বিপরীত সম্পদ। আচ্ছা ভাই তাহলে সম্পত্তি যদি ডেবিট হয় তাহলে বিপরীত সম্পদ কি হবে বলতো? অবশ্যই ক্রেডিট হবে। তাহলে ফার্স্ট অফ অল এতটুকু কি শিখলাম, বিপরীত সম্পত্তির জের অলওয়েজ কি হবে? ক্রেডিট। তো এইটাকে ক্লিয়ার, বিপরীত সম্পত্তির জের কি হবে? ক্রেডিট হবে। এই একটা এমসিকিউ ক্লিয়ার, এই একটা এমসিকিউ ক্লিয়ার, এই একটা এমসিকিউ ক্লিয়ার, এই একটা এমসিকিউ ক্লিয়ার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তার মানে আমরা এতটুকু বুঝলাম এই এমসিকিউটা আসতে পারে বিপরীত সম্পত্তি কোন জের প্রকাশ করবে, অ্যান্সার দিব ভাইয়া ক্রেডিট জের প্রকাশ করে। আসো এটার অ্যান্সার যাই। এখন প্রশ্ন হচ্ছে সম্পদকে কমায় দেবে, তার মানে বিপরীত সম্পদ তার নাম। এইখানে কোন কোশ্চেন আছে যার সম্পদ রিলেটেড? দেখো তো, সুনাম একটা নিজেই একটা সম্পদ, এখানে কোনো কমা বাড়ার সিস্টেম নেই। প্রাথমিক খরচ এটা একটা বিলম্বিত খরচ, বিনিয়োগ নিজে একটা সম্পদ, পুঞ্জীবিত অবচয়। আচ্ছা পুঞ্জীবিত অবচয় এটা কি জিনিস? এইটা আমরা কি করি, আমরা যখন যন্ত্রপাতি হিসাব করি এই যন্ত্রপাতি থেকে এটা মাইনাস করি,
পুঞ্জীবিত অপচয় মাইনাস করি, রাইট রাইট। মনে করো যন্ত্রপাতি আছে 50,000, পুঞ্জীবিত অপচয় আছে 20,000, তাহলে আমার নিট যন্ত্রপাতি হবে 30,000। ভাই বোনেরা একটু খেয়াল করো তো, এই জায়গায় কি হলো, এই যে পুঞ্জীবিত অপচয় এই জিনিসটা যন্ত্রপাতিকে কমিয়ে দিল। তাহলে পুঞ্জীবিত আগে ছিল যন্ত্রপাতি 50, এখন হচ্ছে 30। তার মানে এই যে পুঞ্জীবিত অপচয় 20,000 টাকা, এই হারামি আমার যন্ত্রপাতিকে 50 থেকে 30-এ নিয়ে আসলো। তার মানে পুঞ্জীবিত অপচয় যন্ত্রপাতিকে বা সম্পত্তিকে কমিয়ে দিল। ক্লিয়ার? তাহলে পুঞ্জীবিত অপচয় কি করলো, যন্ত্রপাতিকে বা হচ্ছে সম্পত্তিকে কমিয়ে দিল। ক্লিয়ার? ওকে ফাইন। এখন প্রশ্ন হচ্ছে, খুব মন দিয়ে খেয়াল করবো, তাহলে পুঞ্জীবিত অপচয় যখন সম্পত্তিকে কমিয়ে দিচ্ছে, তাহলে এইটার নাম বিপরীত সম্পদ, কারণ এটা সম্পত্তিকে কমিয়ে দিচ্ছে। রাইট রাইট। তোমার মাথায় এখন প্রশ্ন, স্যার অপশনে তো এইটা আছে, পরীক্ষার হলে আর কি হইতে পারে? এক্সাম হলে হইতে পারে পুঞ্জীবিত অপচয়ের কিছু সিনোনিম, কিছু ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেক অ্যাকাউন্ট যাকে বলে, সেগুলো হচ্ছে জমাকৃত অপচয়, জমাকৃত অপচয়, সেগুলো হচ্ছে জমাকৃত অপচয়। ওকে ফাইন। পুঞ্জীবিত অপচয়, জমাকৃত অপচয়, তারপর হতে পারে কি আছে, হ্যাঁ জমাকৃত অপচয়, তার অপচয় সঞ্চিতি, অপচয় সঞ্চিতি, তারপর আছে পুঞ্জীবিত অবিচিতি। আচ্ছা এখন প্রশ্ন আছে, স্যার শুধু কি অপচয় থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে না? ইয়েস ভাইয়া পারে, সেইগুলো একটু লিখে নেবেন প্লিজ। শুধু অপচয় না, এই অপচয় কিছু সিনোনিম, মানে অপচয় রিলেটেড যা আছে, অপচয় রিলেটেড কি হতে পারে, জমাকৃত অবলোপন। এই অপচয় অবলোপন আর তিনটা কিন্তু প্রায় সেম জিনিস। ওকে, অবলোপন, আচ্ছা অবলোপন বানানটা মিস্টেক আছে, একটু দেখে নেবেন। এইগুলা জাস্ট আমি এতটুকু বলতেছি, হ্যাঁ জাস্ট এতটুকু আমি শিখিয়ে দিচ্ছি। অপচয়ের স্থলে থাকতে পারে অবলোপন। কেন বলতেছি আমি একটু ক্লিয়ার করে দিলে তোমরা ক্লিয়ার হবা। থাকতে পারে অবক্ষয় বা শূন্যীকরণ। স্যার তাহলে আপনি কি এটা আমাকে বোঝাতে চাচ্ছেন অবচয়ের আরেক নাম অবলোপন? নো, এটা বোঝাতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি পুঞ্জীবিত অপচয় যে কথা, বিপরীত সম্পদ, পুঞ্জীবিত অবিচিতি বিপরীত সম্পদ, অপচয় সঞ্চিতি বিপরীত সম্পদ, পুঞ্জীবিত অপচয় বিপরীত সম্পদ। ওকে, সেম ভাবে অবলোপনের ক্ষেত্রেও পুঞ্জীবিত অবলোপন বিপরীত সম্পদ, তারপর হচ্ছে কি অবলোপন সঞ্চিতি বিপরীত সম্পদ, পুঞ্জীবিত অবলোপন ও বিপরীত সম্পদ, একই কথা। অবক্ষয়ের ক্ষেত্রে পুঞ্জীবিত অবক্ষয় বিপরীত সম্পদ, জমাকৃত অবক্ষয় বিপরীত সম্পদ। ওকে, মানে একই কনসেপ্ট। এখন তোমাকে অবচয়, অবলোপন, অবক্ষয় তিনটা আমি বুঝাচ্ছি, বাট প্রথম কনসেপ্টটা তুমি ক্লিয়ার কিনা? প্রথম কনসেপ্টটা ক্লিয়ার? ক্লিয়ার? প্রথম ক্লিয়ার? ওকে থ্যাংক ইউ। ক্লিয়ার? ওকে ক্লিয়ার। আমি সব শিখাবো। প্রথম কনসেপ্ট স্টেপ ক্লিয়ার, ডান। ক্লিয়ার ভাইয়া? আমি 1 বলবো, 2 বলবো, 3 তুমি স্ক্রিনশট দিবা। ক্লাসের থেকে যদি কেউ 5 সেকেন্ড মনোযোগ সরাও, সে বুঝবা না, তোমার লাইফের ওই কোশ্চেনটা স্কিপ হয়ে গেল। 1 2 3 আসো এবার। প্রশ্ন হচ্ছে অবচয় কি, অবলোপন কি, এইটা ব্যাখ্যা করে আমি তারপরে আবার এটা ফিরে আসবো। অবলোপন কি আর অবক্ষয় কি, তিনটা জিনিসই একই আইটেম, একটু ঝামেলা আছে। এই তিনটা জিনিস হচ্ছে প্রথমত খুব মন দেবেন, সিঙ্গেল হচ্ছে এটা ব্যয়। কি বলছি? শুধু অপচয় একটা ব্যয়। বলি পুঞ্জীবিত অপচয়, এটা কিন্তু আবার বিপরীত সম্পদ। ভালো করে খোলো, এইগুলো যদি সিঙ্গেলে থাকে তাহলে সেটা হচ্ছে একটা সাধারণ ব্যয়। আচ্ছা, তাহলে অপচয় কার উপর ধরা? মনে রাখবা স্পর্শনীয় স্থায়ী সম্পত্তির উপরে। স্পর্শনীয় স্থায়ী সম্পদ, স্পর্শনীয় স্থায়ী সম্পত্তির উপরে অপচয়। এটা হচ্ছে অস্পর্শনীয় স্থায়ী সম্পদ, অস্পর্শনীয় স্থায়ী সম্পদ, অস্পর্শনীয়, এটা মাথায় রাখবা। তিনটা স্থায়ী সম্পত্তির উপর, কিন্তু একটা স্পর্শনীয়, একটা অস্পর্শনীয়, আর এটা হচ্ছে প্রাকৃতিক স্থায়ী সম্পদ, প্রাকৃতিক। ওকে ভাইয়া? ওকে, তাহলে এইটাও আমরা একটা এমসিকিউ শিখলাম যে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে প্রাকৃতিক স্থায়ী সম্পত্তির উপর কি ধরা হয়? অপচয়? নো ভাইয়া, অবক্ষয় ধরা হয়। এই অবক্ষয়ের আরেকটা নাম হচ্ছে শূন্যীকরণ। ওকে ফাইন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অবক্ষয়, খেয়াল করো সবাই, একটু খেয়াল করো। প্রশ্ন আসতে পারে যে অবক্ষয় অস্পর্শনীয় সম্পত্তির উপর কি ধরা হয়? কোশ্চেন অ্যান্সার হচ্ছে অবলোপন। স্পর্শনীয় সম্পত্তির উপর কি ধরা হয়? অবচয়। আর প্রাকৃতিক সম্পত্তির উপর কি ধরা হয়? অবক্ষয় বা শূন্যীকরণ। স্ক্রিনশট ডান লেখো। ওকে, তাহলে অবচয় কার উপর ধরা হবে? অবচয় ধরা হবে হচ্ছে ভাইয়া স্পর্শনীয় স্থায়ী সম্পত্তির উপরে, অবলোপন ধরা হবে অস্পর্শনীয় স্থায়ী সম্পত্তির উপর। দিস ইজ দ্য কোশ্চেন। স্যার স্পর্শনীয় স্থায়ী সম্পত্তি কি? দালান কোঠা, যন্ত্রপাতি। আমি কিন্তু আমার লাইন সরিয়ে, আমি লাইনে আসতেছি। অস্পর্শনীয় কি কি? সুনাম, ট্রেডমার্ক,
এটা কি তেলের খনি, সকল খনি আর কি, এক কথা সকল কি খনি। এইখানে দেখো যে সুনামের উপরে কি ধরা হয়, অবলোপন, কারণ অস্পর্শনীয় সম্পদ। সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, এই চারটার উপরে অবলোপন ধরা হয়, কারণ অস্পর্শনীয় সম্পদ। প্রাকৃতিক সম্পদ তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, ময়লার খনি যা আছে অবক্ষয়। আর স্পর্শনীয় সম্পত্তির উপর অবচয়। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার আসেন, এখন প্রশ্ন হচ্ছে আমরা যে এখানে ছিলাম সেটা হচ্ছে ছিল বিপরীত সম্পত্তিটা আমরা ক্লিয়ার। আচ্ছা প্রশ্ন হচ্ছে এই যে পুঞ্জীবিত অবচয়, এটা বিপরীত সম্পদ, তাহলে এটা কি হবে এ মাইনাস। এখানে একটা জিনিস শিখে নাও, অবচয় জাবেদাটা এটা পরীক্ষায় আসে, অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, এটা হচ্ছে অবচয় জাবেদা, রাইট রাইট। তাহলে অবচয় একটা ব্যয়, তাহলে ব্যয়ের ফলে কি হবে ওই মাইনাস, পুঞ্জীবিত অবচয় তো আগেই বলেছি এটা আমার বিপরীত সম্পদ এ মাইনাস। তাহলে বাংলায় যদি বলি মালিকানা সত্ত্ব হ্রাস, আর যদি এখানে বাংলায় বলি সম্পত্তি হ্রাস, তার মানে কোনো সময় কোনো চলে আসে অবচয়ের ফলে হিসাব সমীকরণে কি পরিবর্তন হবে, মালিকানা সত্ত্ব হ্রাস হবে আর সম্পত্তি হ্রাস হবে। আর ইংলিশে বললে ওই মাইনাস এ মাইনাস, আর ওই আর এ তার নাম হচ্ছে নিট পরিবর্তন, ওই আর এ তার নাম কোন পরিবর্তন, নিট পরিবর্তন। ওকে ভাই, অবক্ষয়টা একটা বলুন, অবক্ষয়টা হচ্ছে ভাইয়া প্রাকৃতিক সম্পত্তির আস্তে আস্তে ক্ষয় হয়, তো অবক্ষয়ের আরেকটা হচ্ছে শূন্যীকরণ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে আচ্ছা, আমি আমার টিমকে বলে দিচ্ছি যদি ক্লাসের বাইরে কোনো কমেন্ট আসে ক্ষমা করবেন, তাকে যেন ব্যান করা হয়। আমি আমার টিমকে জানিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। গত বছর এটা অনেক করেছিলাম, এই ধরুন আমার অনেক স্টুডেন্ট ব্যাক করেছিল, বাট আই এম সরি টু সে যদি ক্লাসের বাইরে কোনো কমেন্ট হয় আমি ব্লক করতে বাধ্য হবো। থ্যাংক ইউ। আচ্ছা ওকে ডান, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে অবচয় থেকে এই ঝামেলাটা হয়। আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেছি। আসেন, ধারে ক্রয়ের ফলে কালান্তিক ওফ কোশ্চেন ইয়ার কি কোশ্চেনটা কার, রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ডে যারা পরীক্ষা দিতে এই কোশ্চেন সামনে বছর দেয়, ঝামেলা আছে। কালান্তিক মজুদ, অনেকে নাম শুনছো কে কে, আগে এটা বলো আমাকে, নামটা শুনছো কে? 9 নম্বর কোশ্চেনের নাম আজকে কিন্তু বেশি করাইতে পারবো না আমি, কারণ আজকে ফার্স্ট স্টেপ, তোমাকে একটু সহজ করে আমাকে প্রথম থেকে বোঝাতে পারছো, ঠিক আছে? ওকে বলো আমাকে, আমাকে এইটা সবাই বলো ভাইয়া যে তোমরা এই কোশ্চেনটা নাম শুনছো কে কে, নাম কে কে শুনছো আমাকে বলো, নাম শুনছো কে কে, মিথ্যা বলবো না হ্যাঁ। কালান্তিক মজুদ নাম কে শুনছো, কালান্তিক মজুদ নাম কে শুনছো বলো, নাম কে শুনছো, এর নামটা কে কে শুনছো? ওকে, নামটা কে কে শুনছো বলো, হ্যাঁ নামটা কে কে শুনছো? শুনুনি অনেকে। এই যে রিয়াদুর রহমান অ্যান্সার দিয়েছে গোয়া। আচ্ছা আমি রিয়াদের কাছে একটা প্রশ্ন করব, রিয়াদ খুব ভালো করে তোমাকে, রিয়াদ তো যেহেতু অ্যান্সার দিচ্ছে, কে কে অ্যান্সার দিছো এটা? আচ্ছা ওকে রিয়াদ আমাকে এই কোশ্চেনে অ্যান্সার দাও, রিয়াদ শুধুমাত্র রিয়াদ এই কোশ্চেনে অ্যান্সার দিবা, রিয়াদ এই কোশ্চেন অ্যান্সার দাও এবার, রিয়াদ এবার কোশ্চেন অ্যান্সার দাও। ক্লান্তিকে জায়গা নিত্য হলে কি হবে, শুধু অনলি রিয়াদ, আমি আমি এটা উদাহরণ দিব একটা আর কি। রিয়াদের এই অ্যান্সার সঠিক হয়েছে, কিন্তু রিয়াদের অ্যান্সারের মাধ্যমে অনেক কিছু শিখার আছে। রিয়াদ ভাইয়া তুমি অ্যান্সারটা দাও, আমি রিয়াদের কমেন্টে রিপ্লাই দিচ্ছি, ভাইয়া অ্যান্সারটা দাও ফার্স্ট ফার্স্ট। এবার কি হবে, আমি রিয়াদের অ্যান্সারটা কেন তোমাকে রিপ্লাই করলাম সবার উদ্দেশ্যে, কারণ কারণ যে ইদারা সম্পত্তির উপর অবলম্বন হয়, কারণ তোমাদের অনেক কিছু শিখার আছে, ওর মাধ্যমে আমি দিব। রিয়াদ অ্যান্সারটা দিই, রিয়াদ তুমি যত অ্যান্সারটা দিলা, রিয়াদুর রহমান ভাইয়া নয়ের গা তো অ্যান্সার, এবার অ্যান্সার করো প্লিজ, অ্যান্সার করো ভাই, আমি সময় নষ্ট করছি তোমার জন্য প্লিজ, অনেক কিছু শিখার আছে তোমাদের, অনেক কিছু শিখাবো অ্যান্সার দ্বারা। রিয়াদ এটার অ্যান্সার করো। আচ্ছা ফাইন, আমি রিয়াদের অ্যান্সারটা নিয়ে তোমাদের বুঝাবো, একটু সময় নিচ্ছি প্লিজ। তোমরা একটু মাইন্ড করো, একটু সময় নিচ্ছি প্লিজ, একটু সময় নিচ্ছি। ওকে ওকে ফাইন, রিয়াজ বলেছে অ্যান্সার হচ্ছে ঘ। ওকে ফাইন, রিয়াজ দেখছো তোমার অ্যান্সার ভুল হয়েছে, রিয়াজ অ্যান্সার করেছে এই নিত্য হওয়ার কারণে অ্যান্সার হবে ভুল, গ হবে, কিন্তু রিয়াজের অ্যান্সার ভুল হয়েছে। তার মানে রিয়াদ ভাইয়া তুমি যে জিনিসটা শিখছো এতটুকু কি বুঝছো কিনা, যে তুমি শুধুমাত্র যেই কোশ্চেনটায় ছিল ওর উত্তরই পারো। যদি রিয়াদ ভাইয়া পরীক্ষার হলে এখানে নিত্য দিত তুমি পারতা না, তার মানে তুমি মুখস্থ করেছো, তুমি এই টপিকসটা ক্লিয়ার বুঝে করনি।
নট অনলি রিয়াদ, এখানে অনেক স্টুডেন্ট আছে যারা কিনা রিয়াদের মতো করে কোশ্চেন দেখে অ্যান্সার করতে খুব পটু, যারা কিনা পারে অনেক বড়। রিয়াদকে আমি স্যালুট জানাই, কোনো পারছে। রিয়াদের মতো করে অনেকে কোশ্চেন দেখে অ্যান্সার করতে পারে, এই কোশ্চেনে যখন পরীক্ষা হলে একটু ঘুরে আসে সেই স্টুডেন্ট পারে না। ভার্সিটি এবং এইচএসসি স্যাররা তো বুকা না যে ইয়ার কোশ্চেন তোমাকে তুলে দিয়ে দিবে সব হুবহু। আমাদের পড়াশোনার মেন্টালিটিকে আমরা বুঝতে পারছি, আশা করি রিয়াদের মাধ্যমে আমরা বুঝে গেছি রিয়াদ পারে এই কোশ্চেনটা একটু চেঞ্জ হলো, রিয়াদ পারে না। এই কোশ্চেনের দুইটা ভার্সন, একটা ক্রান্তিক একটা নিত্য, যেটা আমরা রিয়াদ পারতেছে না। রিয়াদ পারতেছে না কেন? রিয়াদ এই জন্য পারতেছে কারণ রিয়াদ কনসেপ্টটা ক্লিয়ার হয়নি। রিয়াদের মতো অনেক স্টুডেন্ট কনসেপ্ট ক্লিয়ার হয় না, যেটা আসে এইটা পড়ে যায় নিজেরা বস মনে করে পরীক্ষা হলে যায় এমসিকিউ ধরা খায়। থ্যাংক ইউ সো মাচ। এখন প্রশ্ন হচ্ছে কালান্তিক কি ভাইয়া? কালান্তিক আমার টোটাল দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে কালান্তিক পদ্ধতি। আচ্ছা, একটু নিত্য পদ্ধতি, এখানে আগে কনসেপ্টটা ক্লিয়ার না করলে ভাই প্রশ্ন লাভ নেই কোনো। তাহলে আমার মজুদ পণ্য হিসাবের ক্ষেত্রে কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতি। মজুদ পণ্যের ক্ষেত্রে কয়টা পদ্ধতি? দুইটা। তাহলে মজুদ পণ্য হিসাবের ক্ষেত্রে পদ্ধতি দুইটা, একটা হচ্ছে কালান্তিক পদ্ধতি আর একটা হচ্ছে নিত্য পদ্ধতি। প্রথম কনসেপ্ট ক্লিয়ার। এখন ভাই কালান্তিকের কাজ কি, নিত্যর কাজ কি? আচ্ছা, একটা উদাহরণের মাধ্যমে বোঝাবো। পণ্য ক্রয়ের জাবেদা কি? আমরা জানি ক্রয় ডেবিট আর নগদান ক্রেডিট, রাইট? আসেন, তাহলে আমরা জানি ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে নগদান ক্রেডিট। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করেন, আমরা জানি ক্রয় ডেবিট আর নগদান ক্রেডিট, ওকে ফাইন। তাহলে ক্রয় ডেবিট আর নগদান ক্রেডিট আমরা সবাই জেনে আসছি, এইটা হচ্ছে আমার কালান্তিক। তাহলে আমরা ফলো করি কোনটা? তাহলে আমরা ফলো করি হচ্ছে কালান্তিক পদ্ধতি। তাহলে আমাকে এইটা বলেন তো, জাস্ট নিত্যতে কি হবে? জাস্ট চেঞ্জটা হচ্ছে এখানে, যেখানে ক্রয় সেখানে মজুদ, তার নাম নিত্য। তাহলে মজুদ আমার ডেবিট আর হচ্ছে আমার নগদান ক্রেডিট। তাহলে মজুদ ডেবিট আর নগদান ক্রেডিট এর নাম হচ্ছে নিত্য। আমরা এতটুকু কি বুঝলাম কিনা যে নিত্য পদ্ধতিতে শুধু পার্থক্যটা হচ্ছে ক্রয়ের জায়গায় মজুদ হবে, আর কোনো পার্থক্য নেই। প্রথম কনসেপ্ট ক্লিয়ার, ক্রয়ের স্থলে মজুদ হবে, এইটা কি সবাই ক্লিয়ার? সবাই এতটুকু ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার? থ্যাংক ইউ। তাহলে এতটুকু কি আমরা বুঝছি পার্থক্যটা হচ্ছে ক্রয়ের জায়গায় মজুদ হবে, এটা নিত্য পদ্ধতি। প্রথম কনসেপ্ট ডান। দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে ক্রয় আমার ডেবিট, রাইট? তাহলে ক্রয় ডেবিট হলে কি হবে? ক্রয় ডেবিট হলে আমার ক্রয় আমার ব্যয়, ওই মাইনাস নগদান আমার ক্রেডিট, এ মাইনাস, এটা আমরা সবাই জানি। মজুদ পণ্য আমার জন্য সম্পদ, তাহলে সম্পদ মানে এ প্লাস, কারণ সম্পদটা আমার বাড়ছে। নগদান ক্রেডিট মানে সম্পদ কমে যাচ্ছে, এ মাইনাস। দিস ইজ দ্য থিঙ্কিং পয়েন্ট, ভালো করে খেয়াল করো। কালান্তিকের ক্ষেত্রে ওই মাইনাস হচ্ছে আর এ মাইনাস হচ্ছে, নিত্যর ক্ষেত্রে এ প্লাস হচ্ছে, এ মাইনাস হচ্ছে। একই কোশ্চেন কালান্তিক নিত্য ভেদে আলাদা হয়ে যাচ্ছে। এখন আপনি যদি বলেন কেনটা হচ্ছে এরকম, নিত্য পদ্ধতির আর একটা হচ্ছে অবিরত পদ্ধতি। এই পদ্ধতিতে যখন পণ্যটাকে পারচেজ করা হবে সেটাকে আগে গোডাউনে রক্ষা করা হয়, আর গোডাউনে যেটা রক্ষা করা হয় তার নাম মজুদ পণ্য। মজুদটা কি? মজুদটা হচ্ছে ভাইয়া সম্পদ আমার, হ্যাঁ, মজুদটা হচ্ছে আমার জন্য এক প্রকার অ্যাসেট। মজুদ পণ্য আমার অ্যাসেট না ভাইয়া, আমার জন্য চলতি সম্পদ। ওকে, থ্যাংক ইউ। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে নিত্য রাখতাম কি? নিত্য রাখতাম অবিরত। এতটুকু আমরা বুঝলাম। দেখেন একই কোশ্চেন যখন আমরা কালান্তিক ফলো করছি, ওই মাইনাস এ মাইনাস হচ্ছে, সেম কোশ্চেনটা জাস্ট এখানে করার জায়গায় মজুদ হওয়ার ক্ষেত্রে মজুদ পণ্য আমার সম্পদ বৃদ্ধি, এখানে তো ভাই সম্পদ স্বাভাবিক, এ প্লাস এ মাইনাস। এই কোশ্চেনের এবার ঝামেলাটা আরও এক জায়গায় বাদে, ওই আর এ সমানের হিসাব সমীকরণ দুই পাশে যাচ্ছে। যখন হিসাব সমীকরণ দুই পাশে যাচ্ছে তার নাম নিট পরিবর্তন। এ একই পাশে যাচ্ছে তার নাম কাঠামো পরিবর্তন। তাহলে একটা লেনদেন ধারায় কালান্তিক হলে একরকম, নিত্য হলে একরকম। বেসিক ক্লিয়ার? আচ্ছা ওকে ফাইন। তাহলে এই কোশ্চেনটা অ্যান্সার করে আসি। সমাপনী আর প্রারম্ভিক মধ্যে পার্থক্য। সমাপনী মজুদ পণ্য হচ্ছে চলতি সম্পদ, প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে প্রত্যক্ষ ভাই। প্রারম্ভিক মজুদ পণ্যকে সাথে আরো অনেক কিছু ক্যালকুলেশন করে লাস্টে যা থাকে এটা সমাপনী মজুদ। সমাপনী বছর শেষে থাকে, প্রারম্ভিক মজুদ বছরের ফার্স্টের দিকে থাকে। প্রারম্ভিক মজুদ হচ্ছে এক প্রকার প্রত্যক্ষ ব্যয় যা কৃত পণ্যের ব্যয়ের মধ্যে থাকে, আর সমাপনী মজুদ হচ্ছে এক প্রকার চলতি সম্পদ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আসো তাহলে ভাইয়া এইখান থেকে আমরা কি নিতে পারি? কালান্তিকের পদ্ধতি বলছে, তাহলে কি হবে? পণ্য ধারে করাই যাবে তা কি? ক্রয় ডেবিট আর প্রদেয় ক্রেডিট। সিম্পল, আমরা যেটা ফলো করি, রাইট? আমরা এজুয়াল যেটা ফলো করি। তাহলে ক্রয় ডেবিট মানে কি? ওই মাইনাস আর, ওকে ফাইন। আর প্রদেয় মানে কি? এল কখন ক্রেডিট হয়? দায় কখন ক্রেডিট হয়? বাড়লে। তাহলে এল আর ওই, এই অ্যান্সার। এই কোশ্চেনটা নিত্য বললে কি হতো?
নিত্য বললে হয়তো ওই জায়গা এ চলে আসতো, ভাই করার জায়গা তো মজুদ হইতো, তাহলে মজুদ পরে সম্পদ, তাহলে এ আর এল, তো নিত্য বললে এ আর এল হতো। ক্লিয়ার? নিত্য বললে জাস্ট এ আর এল হইতো। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ডান ডান ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে একজন বলেছে নিত্য বইতে করাই ফেরতের ক্ষেত্রে কি হবে। আচ্ছা, করাই ফেরতটা বুঝে দিচ্ছি। ওকে, আপনাদের যেহেতু এখানে অনেক সমস্যা আমি বুঝতে পারছি। আজান দিচ্ছে, আজানের পরে বোঝাচ্ছে আমি করাই ফেরতটা। ভাই আমার তো এই ক্লাসে 1 ঘন্টা 10টা সলভ করেছি, 1 ঘন্টা মাত্র। এমসি করছে 117টার মতো। ওরে 10টা আরো মিনিমাম 50টা গেছে। এখন কথা হচ্ছে ক্লাসটা প্রতিদিন 2 করে নিতে হবে, শেষ হবে না মিনিমাম 2টা করে নিতে হবে। আমার ক্লাসে 2টা নিতে হবে, মানে ম্যারাথনটা নেন। ম্যারাথন হচ্ছে না তো, 9টা শোনা দুসের ক্লাস আছে না। এখন কষ্ট ধরে এইচএসসি না ভাই, ওদের পড়াশোনার চাপ হয়ে যায় বেশি, ওদের তো আরও অনেক পড়াশোনা আছে। আমি ডে শিফটারটা দিয়ে দিই, ডে শিফটারটা ক্লাস দিয়ে দিই, আমি তোলি 2টা দিয়ে দিই প্রতিদিন, আমি 2টা দিয়ে আপনি একটা, 3টা এসএসসি। আমার 6টা অধ্যায় আসে প্রায় 600 তো মিনিমাম, 700-700 মতো। প্রতি ক্লাসে 50টাই এমনি কিনা তাই সন্দেহ। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার 700 এমসিকিউ অ্যানালাইসিস করলে তো একদম 30 কমন, 30টা 100% কমন পাবে, 100% কমন পাবে 30টা। যদি ওদের উপকার হয়। ওকে, আমরা একটা আজানের উত্তর দিয়েছি আর কি। ওকে, আমরা একটা আজানের উত্তর দিয়েছি। আচ্ছা, সো আমাদের হচ্ছে প্রথমে একটা কথা বলে দিই, দেখেন সেটা হচ্ছে 361 জন, অনেকে চলে গেছে, এই সুযোগে আমি ক্লাস শুরু করে দেবো, যাতে যারা চলে গেছে এরা যাতে একটু বিপদে পড়ে যায়। আচ্ছা, যারা যে সুবিধা নিয়েছে চলে গেছে, দেরি করতে পারেনি, ওরা এখন বিপদে পড়ে যাবে। আচ্ছা, কথা হচ্ছে নিত্য আর হচ্ছে এটার মধ্যে মূল পার্থক্যটা বোঝায়। মূল পার্থক্য আছে যেখানে করাই, খুব ভালো করে বোঝা, যেখানে
করায় সেখানে, যেখানে করায় সেখানে মজুদ, তার নাম নিত্য। এতটুকু বলছেন, প্রথম কনসেপ্ট ক্লিয়ার? যেখানে করায় সেখানে মজুদ, তার নাম নিত্য। আবার বোঝাই, যেখানে করায় থাকবে সেখানে মজুদ, তার নাম নিত্য। যেখানে করায় থাকবে তার নাম মজুদ, তার নাম নিত্য। ক্লিয়ার? যেখানে করায় থাকবে তার নাম মজুদ, যেখানে মজুদ বোঝো, যে করায় যায় স্থলে যেখানে করায় থাকবে সেই জায়গায় যদি মজুদ বসায় তার নাম নিত্য পদ্ধতি। ক্লিয়ার? তার নাম কোন পদ্ধতি? নিত্য পদ্ধতি। ক্লিয়ার ভাইয়া? নিত্য পদ্ধতি। ক্লিয়ার? 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 ওকে, থ্যাংক ইউ সো মাচ। যেখানে করায় সেখানে মজুদ, তার নাম হচ্ছে নিত্য। একজন বলছেন ভাইয়া সাজেশন দিবেন কি এসএসসিতে? হ্যাঁ ভাইয়া দিব, এখন না। ওকে, যেখানে করায় সেখানে মজুদ, তার নাম নিত্য পদ্ধতি। আচ্ছা আসেন, এবার আসেন ঝামেলাটা ক্লিয়ার করি। ঝামেলাটা হচ্ছে ক্রয় ফেরত। আচ্ছা যাবে কি? যাবে যাচ্ছে পণ্য ফেরত। ক্রয় ফেরত যাবে কি ভাইয়া? পাওনাদার ডেবিট বা প্রদেয় ডেবিট। এর আগে কি করছিলাম? ধারে ক্রয়। আচ্ছা, ক্রয় ফেরত যাবে কি? প্রদেয় ডেবিট আর ক্রয় ফেরত ক্রেডিট। এখন এটা যাবে কেন, এটা বোঝার দরকার। আচ্ছা, ক্রয় করলে কি হয়? ডেবিট। তাহলে ক্রয় ফেরত কি হবে? ক্রেডিট। ক্রয় ফেরত হচ্ছে আমার জন্য ক্রেডিট। তাহলে ক্রয় করলে কি হয়? ক্রয় করলে হচ্ছে প্রদেয় ডেবিট হয় ভাইয়া। ক্রয় করলে ক্রয় ডেবিট হয়, প্রদেয় ক্রেডিট হয়। ভাই খেয়াল করেন, যখন ক্রয় করছিলাম ক্রয় ডেবিট হয়েছিল আর প্রদেয় ক্রেডিট হয়েছিল। এখন যখন আমি ফেরত দিছি তাহলে আমার কি হবে? উল্টে যাবে। তাহলে উল্টালে কি হবে? প্রদেয় আমার ডেবিট হবে, ক্রয় আমার জন্য, ক্রয় ফেরত আমার জন্য ক্রেডিট হবে। দিস ইজ দ্য পয়েন্ট। এই কোশ্চেনটা এর নাম কালীন বা কালান্তিক। এইটাকে জাস্ট ক্রয়ের জায়গায় মজুদ হবে। তাহলে যাবে কি? একই জিনিস, প্রদেয় ডেবিট, জাস্ট ক্রয়ের জায়গায় মজুদ ফেরত। বুঝাচ্ছি আমরা? পার্থক্যটা ক্লিয়ার ভাইয়া? এটার নাম নিত্য পদ্ধতি। ওকে, তাহলে নিত্য পদ্ধতি ক্লিয়ার, জাস্ট ক্রয়ের জায়গায় মজুদ, আর কিছু না। ওকে ফাইন। আচ্ছা, ক্রয় পরিবহনে যাবে দেখি, ভালো করে খেয়াল কি, নগদে করা যাবে দেখি, ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট, নগদে ক্রয়। এটা না ভাই, এটা এটা কালান্তিক। নিত্য কি হবে? ক্রয়ের জায়গা মজুদ, মজুদ ডেবিট, নগদান ক্রেডিট। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? কনসেপ্ট ক্লিয়ার? এই যে মজুদ ক্লিয়ার, এই যে বুঝছেন? যাবে তারা ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার। ওকে ফাইন। তাহলে এটা ক্লিয়ার সবাই? ওকে, সবাই ক্লিয়ার। তাহলে আমরা বুঝলাম যে এখানে যেখানে করায় তার জায়গা মজুদ, আর মজুদ আমার জন্য কি? মনে রাখবেন, অলওয়েজ সম্পদ। ওকে, দিস ইজ দ্য কোশ্চেন। নিত্য আর হচ্ছে কালান্তিক। ও জানা রাখতে হবে, নিত্যর এক নাম কি? অবিরত। আর কালান্তিকার এক নাম কি? কালীন। কালান্তিকার এক নাম কি? কালীন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এনিওয়ান কোনো কোশ্চেন? এনিওয়ান কোনো কোশ্চেন? আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা কথা বলবো, মানে আপনারা রাগ করেন না। ধরেন আপনারা হচ্ছে, আমি পড়াচ্ছি, আপনার একটা টেক্সট আসলো, তখন আপনারা কি করেন? টেক্সটের অ্যান্সার দেন। টেক্সটের অ্যান্সার দিয়ে আপনি যখন এমসিকিউটা স্কিপ করে ফেলেন 10 সেকেন্ড, আপনার প্রিয় মানুষ সে তো রাগ করবে, এসে আবার বলেন বুঝিনি। আরেকটা স্টুডেন্ট কী করেন? কিছু খাচ্ছেন, খাওয়ার সময় ক্লাস করতেছেন, আমার এই ক্লাসটা একটু 10 সেকেন্ড স্কিপ করছেন, বুঝিনি। যখন 2-3 জন এরকম বলতেছেন 4-500-র মধ্যে বুঝিনি, এটা তখন আমাকে হিট করছে। আমাকে কি হিট করছে? অ্যাজ এ টিচার এসে মনে করতেছি, শালার এত কষ্ট করে পড়াইলাম আর আমার স্টুডেন্ট মনোযোগ দিয়ে বুঝলো না, ক্লাস করলো না, তার মানে এই জন্য সে বুঝিনি। তার মানে সে কতটা, মানে আমার কতটা খারাপ লাগার কথা। এবং আপনার এই কমেন্ট দেখে আর 5 জন স্টুডেন্ট কিন্তু নিরুৎসাহ হচ্ছে, স্যারের ক্লাস তো কি অনেকে বোঝে না? ব্যাপারটা কি এরকম? আলটিমেটলি অনলাইন জগতে টিচাররা হচ্ছে স্টুডেন্ট হাতে বন্দি। কীভাবে বন্দি? একটা কথা বলি, ধরেন আমি একটা কোর্স লঞ্চ করলাম, একটা স্টুডেন্ট কী হলো, ও যে কোনো একটা ভাবে ও আমার কাছে কি করলো, ফ্রিতে ভর্তির জন্য বললো যে আপনার কাছে ফ্রি ভর্তি হবো। আমি বললাম না ভাই, তোমার আমি ফ্রি ভর্তি নিবো না, কিছু টাকা দাও। তখন তাকে নিলাম না, তখন সে কী করলো, একটা ফেক আইডি খুললো। ফেক আইডি খুলে সে হচ্ছে উল্টাপাল্টা আমার নামে পোস্ট করলো, অমুক স্যারের কাছে পড়ছে বেইমান, অমুক স্যার এরকম করে একটা মেয়ের নামে আইডি করলো। মেয়ের আইডিতে যখন বিভিন্ন জায়গায় পোস্ট হলো, তখন কি করলো, ছেলেরা সিম্পাথি দেখালো, হ্যাঁ আসলে ঠিক বলছে, অনলাইনে এরকম এরকম প্রতারক এরকম। তারা কি হলো, ওই যে একটা স্টুডেন্ট ফেক আইডি দিয়ে পোস্ট করলো, এইটা কেউ দেখলো না, ওই স্যার কেমন পড়ায় কেউ দেখলো না, হতে পারে অন্য যে কোনো সব, মানুষ ওর পিছনে সায় দিল। আর যদি মেয়ের আইডি হয়, আরও তো রহমত বয়েই যাবে, যদি কান্নাকাটি করে কিছু লেখে, ওর পিছনে আরও বেশি দেখবা কমেন্ট পড়তেই আছে। এই জন্য বলি অনলাইন টিচাররা হচ্ছে স্টুডেন্টদের বন্দি। দিস ইজ দ্য শেষ জামানা। শেষ জামানা এরকম বলা হয়েছিল যে রাজা তার মুনিবের হাতে বন্দি থাকবে, এরকম একটা কিছু প্রবাদ আমাদের আছে, ব্যাপারটা ঠিক ওইরকম আসলে। এইটার জন্যই বোঝাতে চাচ্ছি, আজকাল স্টুডেন্ট কেন ভালো করবে, স্টুডেন্ট কেন ভালো কিছু করবে, তার করতে না পারার একটাই কারণ, টিচাররা হচ্ছে স্টুডেন্ট হাতে বন্দি।
হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি? আমরা সবাই জানি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা কি। আমরা কি মুনাফা নির্ধারণ করি, ব্যয় নির্ধারণ। আর তুমি 10 নম্বর কোশ্চেনটা, এটা একটা উদ্দীপনামূলক কোশ্চেন, আমরা একটু দেখার ট্রাই করি। ওকে ফাইন ফাইন, বলেন উদ্দেশ্য কি? এটা যশোর বোর্ড, রাজশাহী বোর্ড এসেছে। উদ্দেশ্য কি 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 বলেন? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি বলেন? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি বলেন? বলেন দ্রুত 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 বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। এটা সবাই পারবেন ইনশাল্লাহ। পারবেন না ভাইয়া? পারবেন, পারবেন কি না? পারবেন কিনা বলেন? এটা সবগুলো দ্রুত অ্যান্সার করেন, সবাই দ্রুত অ্যান্সার করেন তো একটু কাইন্ডলি। দ্রুত অ্যান্সার করেন। বাট এটা অনেকে পারবেন, একটা অ্যান্সার নেই। উম্মে হুমায়রা কোন পার্টের এমসিকিউ? এটা হচ্ছে বোন অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের। ওকে ফাইন, ওকে দিস ইজ রিয়েলি, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা, এখন ধারে বিক্রয়, মার্শাল্লাহ ভালো কথা ভাইয়া। বিক্রয়ের কোনো লেনদেন কালান্তিক অথবা নিত্যতে কোনো ইফেক্ট ফেলে না। ক্লিয়ার, বিক্রয় সংক্রান্ত কোনো লেনদেন কালান্তিক অথবা নিত্যতে ইফেক্ট ফেলে না। থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন ফাইন। আচ্ছা ওকে, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা আমাদের কি? আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে বলা আছে মুনাফা নির্ধারণ। ওকে ফাইন। ব্যয় নিয়ন্ত্রণ, আর্থিক অবস্থা নির্ধারণ। আচ্ছা, মুনাফা নির্ধারণ ওকে ফাইন, ব্যয় নিয়ন্ত্রণ ওকে হইতে পারে, আর্থিক অবস্থা। কোশ্চেনটা একটু কনফিউশন লাগতেছে। হিসাব বিজ্ঞান তো আমরা সাধারণত মুনাফা কি হিসাব বিজ্ঞানের সাথে, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি মুনাফা নির্ধারণ থাকে? মুনাফা নির্ধারণ, ব্যয় নির্ধারণ থাকে। মুনাফা তো একটা এক্সপেকটেশন থাকে আর কি। তারপর দেওয়া যায়, দেওয়া যায় না এটা ভুল, বাট ওই যে আমরা থাকে না যে 20% মুনাফা হবে, 30% মুনাফা হবে, হ্যাঁ দেওয়া যায়। তারপরে 3টা অ্যান্সার নেওয়া যায়, খারাপ না, নেওয়া যায় আর কি অপশন বেঁধে। বাট একটা কথা আছে, যদি বলতে উৎপাদন ব্যয়ের উদ্দেশ্য কি, তখন তো শুধু ব্যয় নিয়ন্ত্রণ হইতো। ক্লিয়ার, শুধু বলতো উৎপাদন ব্যয়ের উদ্দেশ্য কি, মুনাফা নির্ধারণটা মানে অ্যাপ্রোপ্রিয়েট হয় না হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে। তারপর নেওয়া যায়। ওই যে আমরা যখন উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে অঙ্ক করি, তখন আমরা লিখেছিলাম যে 20% হচ্ছে মুনাফা হলে, ওই যে ক্রয় মূল্যের 1% হলে 1% কত হবে দেখা যায়, কিন্তু দেখা যায় আর কি। সো এই কোশ্চেনটা একটু কনফিউশন আছে, তারপর তুমি মার্ক রাখতে পারো। বাট উৎপাদন ব্যয়ের উদ্দেশ্য বললে ব্যয় নিয়ন্ত্রণ দিবা। বাট তোমরা একটু দেখে নিও তো বিভিন্ন জায়গায় অ্যান্সার কি দিয়েছে, দেখে নিও তোমরা জাস্ট একটু। হ্যাঁ, বিভিন্ন জায়গায় কিসে অ্যান্সার কি আছে, হিসাবের মুখ্য উদ্দেশ্য কি, এইটা একটু ভালো কথা। ঠিক আছে, বাট তারপরও আমি জাস্ট রাজি না মুনাফা নির্ধারণ নেওয়ার ক্ষেত্রে। বাট তোমরা একটু অ্যান্সারটা দেখো। হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কি? 2টা কোশ্চেন এখান থেকে আসতে পারে, একটা মুখ্য উদ্দেশ্য আর একটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। ভাই বলো মুখ্য উদ্দেশ্যটা কি আসলে? তোমরা এই 2টা উদ্দেশ্যটা খুব ভালো করে জানতে হবে তোমাদেরকে। ওকে ফাইন, মনে রাখো হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে আমাদের তথ্য সরবরাহ করা। আর একটা উদ্দেশ্য আছে, তার নাম হচ্ছে লেনদেন। কি বলেন তো? লেনদেন কি? শনাক্তকরণ, একটা প্রাথমিক উদ্দেশ্য। শনাক্তকরণ, এটা কি উদ্দেশ্য? প্রাথমিক উদ্দেশ্য। ওকে, তাহলে প্রাথমিক উদ্দেশ্য কি? লেনদেন শনাক্তকরণ, এটা মাথায় রাখবে। ওকে, লেনদেনগুলা সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণ, প্রাথমিক উদ্দেশ্য শনাক্তকরণ এবং লেনদেনগুলো লিপিবদ্ধকরণ, একটা যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নেই। বাট মাথায় রাখো প্রাথমিক উদ্দেশ্য লেনদেন শনাক্তকরণ বা লিপিবদ্ধকরণ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসো পরের কোশ্চেনে। ওকে ফাইন, এইবার আসো ভাইয়া, অ্যান্সার করবো না, কেউ অ্যান্সার করবো না। লেনদেনের কাঠামো, ওয়াও, তোমাকে আজকে শিখালাম না কাঠামো আর নিট। এই দেখো হয়েছে যশোর বোর্ড 2022-এ, দেখছো কাঠামো নিট একটা শিখাইছি না, চলে আসছে। কাঠামো মানে কি? এক পাশে। কাঠামো মানে কি? এক পাশে। ঠিক আছে, কাঠামো মানে কি? আল্লাহ আল্লাহ আল্লাহর কি অশেষ রহমত, দেখছো? বিলিভ আমি জানতাম না, আমি এখনো প্রশ্নগুলো দেখিনি যে কি আছে। এতগুলো প্রশ্ন আমার দেখার সময় নেই ভাই। মানে এই কোশ্চেনটাতে চলে আসছে, আমরা অতিরিক্ত পড়াশোনা করলাম, আমরা যে অতিরিক্ত অংশ পড়লাম সেখান থেকে, তার অতিরিক্ত অংশ যেগুলো আমরা পড়তেছি কাজে লাগবে ইনশাল্লাহ। কাঠামো মানে এক পাশে, দেখো পণ্যদ্রব্য করাই, তাহলে করাই যাবে তা কি? করাই হচ্ছে করাই ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে ভাইয়া করাই ডেবিট, প্রতিটা যাবে তা করো, জমি করাই যাবে তা কি? জমি ডেবিট আর নগদান ক্রেডিট। বহিমূল্যে যন্ত্রপাতি বিক্রয়, বহিমূল্যে মানে বই মূল্যে, তো যন্ত্রপাতি বিক্রয় করলে কি হয় ভাই? যন্ত্রপাতি বিক্রয় যন্ত্রপাতি ডেবিট, সরি নগদান ডেবিট, যন্ত্রপাতি ডেবিট, ক্রেডিট, বহিমূল্য ফিমূল্য যাই থাক। ওকে, এই 3টা জাবেদাকে ক্লিয়ার ভাইয়া? কোশ্চেন নাম্বার 12, জাবেদাগুলা কি ক্লিয়ার সবাই?
জাবেদাগুলো ক্লিয়ার ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে খুব মন দেখার, কারণ মানে এক পাশে পরিবর্তন। আচ্ছা ভাইয়া, করায় আমার ডেবিট, তাহলে করায় আমার ব্যয়, ব্যয় মানে ওই, ওকে ফাইন। আর নগদ আমার সম্পদ, সম্পদ মানে এ। তাহলে ওই আর এ হিসাব সমীকরণে এক পাশ নাকি দুই পাশ? প্রশ্ন এটা দুই পাশ। যারা ক্লাস করেছে প্রথম থেকে ওরা জানে যে হিসাব সমীকরণ আমার হচ্ছে এইটা, এটা দুই পাশে যাচ্ছে, এই যে ওই, এই যে এ, তার মানে এটা দুই পাশে, এটা হবে না। জমি আমার সম্পদ এ, নগদ আমার সম্পদ এ, নগদান আমার সম্পদ, যন্ত্রপাতি সম্পদ এ, তাহলে এ মানে কি? এখানেও এক পাশ, এখানেও এক পাশ। দিস ইজ দ্য কোশ্চেন, রাইট আনসার। এইটাও এটাও ক্লিয়ার। দেখছেন বেসিক কি কাজে লেগেছে? অবশ্যই লেগেছে। হয়েছে একদম এই কোশ্চেনটা। ওকে ক্লিয়ার সবাই? বুঝছেন যে নামাজের বিরতি দিব মানে কি ক্লাস একেবারে শেষ করে দিব 8:40। আমরা ক্লাস হচ্ছে আসলে আজকে প্রথম ক্লাস, তো এই জন্য দিলাম। পরবর্তী ক্লাসে এর পর থেকে কোশ্চেন সলভ হবে, ঠিক আছে? কারণ আমাদের পেইড ব্যাচে স্টুডেন্টদেরকে আবার 9টার থেকে ক্লাস আছে। দেখুন 9টার থেকে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট ক্লাস আছে, হিসাব বিজ্ঞান ক্লাস আছে, তার মানে ওরাও ক্লাস করবে। তাহলে আর আমাদের ক্লাস এমনিতে ক্লাস 1.5 ঘন্টা বেশি আমরা নিব না, প্রতিটা ক্লাস এরকমই হবে। নামাজের বিরতি দিব খুব দ্রুত। ওকে এই পর্যন্ত ক্লিয়ার ক্লিয়ার। ওকে থ্যাংক ইউ। আমি আপনাদেরকে ক্লাস রুটিন দিয়ে দিব, আর দু একটা কোশ্চেন সলভ করিয়ে আমি এক্সট্রা ক্লাস রুটিন দিব আপনাদেরকে। একটা ক্লাস নিলে হবে না, প্রতিদিন আমার 2টা ক্লাস নেওয়া লাগবে, নাহলে এমসিকিউ শেষ হবে না আসলে। ওকে ফাইন, আসেন। কোম্পানি খুব মনে করে ভালো করে খেয়াল করেন, কোম্পানি কি হয়েছে এ এবং বি। দেখেছেন আগের থেকে কিন্তু এখন একটু কম বকা লাগতেছে আমার, তাই না? প্রথম কোশ্চেনগুলো একটু বেশি দিছি ইনফরমেশন, এখন সহজ হয়ে যাচ্ছে দেখবেন, এবং অনেকগুলো পার্সেন্ট। এ বি থেকে এত টাকা যন্ত্রপাতি নগদ করেন, খুব ভালো করে খেয়াল করেন তো, আপনারা নিজেরা পারবেন। আমি কেন বেসিকে জোর দিই, আগে যে কোশ্চেনগুলো সলভ করছি ওই কোশ্চেনের বেসিক দিয়ে এটা পারবেন। দেখেন এ এবং এ কোম্পানি বি কোম্পানি থেকে এত টাকা যন্ত্রপাতি নগদে ক্রয় করে। ভাই যন্ত্রপাতি নগদে ক্রয় করছে, ভাই যন্ত্রপাতি নগদে ক্রয় করছে, বলো যন্ত্রপাতি। 13 নম্বর কোশ্চেন অ্যান্সার করো। যন্ত্রপাতি নগদে ক্রয় করছে কোম্পানি, কোম্পানি এ কোম্পানি বি কোম্পানি থেকে 15,000 টাকা যন্ত্রপাতি নগদে ক্রয় করছে, বলো 15,000 টাকা যন্ত্রপাতি কি নগদে ক্রয় করেছে। তাহলে কি ভাই যন্ত্রপাতি ক্রয় করলে যন্ত্রপাতি ডেবিট না ভাই? ডেবিট। আর নগদান ক্রেডিট। ভাই সিম্পল জিনিস তো। এটা আমার সম্পদ এ প্লাস, সম্পদ বলা মানে এ প্লাস হয়েছে। এটা আমার কি সম্পদ কমে গেছে, সম্পদ কমে গেছে, এ মাইনাস হয়েছে। তাহলে কি এ প্লাস হয়েছে আর এ মাইনাস হয়েছে, রাইট কি না? ইয়েস রাইট। তাহলে সম্পদ আমার বাড়ছে মানে এ প্লাস, সম্পদ কমছে এ মাইনাস। তাহলে কি বাংলা যদি বলি সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস। আর একটা অপশন হইতে পারে কাঠামো পরিবর্তন। 2022 ক্লিয়ার? দেখছেন? ওকে হইতে পারে, হয়েছে ভাইয়া। থ্যাংক ইউ। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। ওকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো থ্যাংক ইউ। তাহলে বুঝতে পারছেন কোশ্চেনটা? আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ। ওকে তাহলে এটা কি আসতে পারে? কাঠামো আসতে পারে। এবার আসেন অভ্যন্তরীণ ব্যবহারকারী। মাশাআল্লাহ আল্লাহু আকবার। আমি এর আগে একটা কোশ্চেন যখন পড়িয়েছিলাম, এটা কোন বোর্ড? এটা 10 বোর্ড। মনে আছে শেয়ার হোল্ডারের ওই কোশ্চেনে অপশনে এই কথাটা লিখেছিলাম ব্যবস্থাপনা থাকলে, এই কথাটা কি লিখেছিলাম কিনা? আমি বলেছিলাম যদি ব্যবস্থাপনা এখানে থাকতো, ব্যবস্থাপক এখানে থাকতো, তাহলে শেয়ার হোল্ডার না ব্যবস্থাপনা নিতাম। অথচ আল্লাহর কি রহমত, এখানে ব্যবস্থাপনা চলে আসছে অপশনে। তার মানে আমি যে কথাগুলো বলছি এটা অনেক গুরুত্বপূর্ণ। নট আমি, যে কোনো স্যার পরামর্শ যে কথাগুলো বলবে খেয়াল করবা, দেখছো এখানে ব্যবস্থাপনা চলে আসছে। আর তাছাড়া আমি তোমাদেরকে যে শর্ট ট্রিক দিয়েছিলাম ওখানেও আছে, তাহলে দেখছো এই কোশ্চেনটা চলে আসছে। এখন বলছে জাবেদার সমস্যা, জাবেদার সমস্যা হলে আমার 3টা ক্লাস আছে, ওই 3টা ক্লাস দেখবা, জাবেদার উপরে ইউটিউবে আছে। ওকে ফাইন। তাহলে আজকে আমাদের এই 14 পর্যন্তই থাকবে। আমরা এখন যেহেতু নামাজের 45 থেকে নামাজে যাব, আমরা এই যে ক্লাসটা নিলাম একটা ক্লাসও হবে না, আমাদের 2টা করে ক্লাস নিতে হবে। আমরা আরও একটা ক্লাস বাড়াবো। ওই ক্লাসটা কখন দিব আমি তোমাদের সাথে ডিসকাশন করে দিব। এখন শোনো, আমি একটা কথা বলি, তোমাদের যদি ওদের 100 এমসিকিউ থাকে ধরে নাও, এই 100 প্রথম 20টা একটু কষ্ট হবে, প্রথম 20টা বেশি কষ্ট হবে, ভালো করে শুনো। দ্বিতীয় 50টা করতে গেলে একটু কম, মাঝারি কষ্ট, মাঝারি কষ্ট মানে কি জানো, একটু কম। আর লাস্টের 30টা করতে একদম পানি লাগবে। তাহলে প্রথম 20টা পরের 30টা একটু কম, লাস্টের 50টা একদম পানি হবে। 100-এর মধ্যে প্রথম 20টা একটু কষ্ট হবে, তারপরে 30টা হবে আর একটু কষ্ট কম হবে, তারপর লাস্টের 50টা একদম পানি হবে, কারণ তুমি প্রো হয়ে যাবে তখন। তাহলে প্রতিটা অধ্যায় যদি আমরা এভাবে সলভ করতে পারি, উপর আল্লাহর উপর বিশ্বাসটাকে বলতে পারি, তুমি এমসিকিউতে 30-এ 30 পাবা ইনশাল্লাহ, মানে যোগ্যতা রাখো তুমি ইনশাল্লাহ। ওকে ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে বুঝতে পারছেন এটা অভ্যন্তরীণ ব্যবহারকারী ক্লিয়ার। বাহ্যিক ব্যবহারকারী ওটা আমার, আচ্ছা আমি পরে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা ওকে, তাই এখন কথা হচ্ছে আমাদের, আমি এখন রুটিনটা তোমাদেরকে দিয়ে দিব। আমি স্যার আছে দেখো,
এইচএস 23-এর তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট বাকি আছে। তোমরা ভালো করে জানো আমরা এইচএস 23-এর শিওরে প্লাস এবং প্রি অ্যাডমিশন এই কোর্সে কিন্তু আমরা ভর্তি নিচ্ছিলাম। আমাদের এই কোর্সের ভর্তি বন্ধ 28 তারিখে। আমি আর বলছি স্যার কত তারিখে? এইচএস 23-এর ভর্তি বন্ধ 28 তারিখে। আমি আবার বলি এইচএস 23-এর শিওরে প্লাস, এইচএস 23-এর শিওরে প্লাস এবং প্রি অ্যাডমিশন যে কোর্সটা আছে এই কোর্সে কিন্তু আমাদের ভর্তি বন্ধ 28 তারিখে, টোটালি ভর্তি বন্ধ। আমরা আর ভর্তি আমাদের 8 কত স্টুডেন্ট 9 হ্যাঁ 895 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 900 তার মানে 900 তার মানে আমরা ঈদের আগ পর্যন্ত স্যার, কারণ আমাদের যেহেতু পরীক্ষা সামনে আমরা ভর্তি বন্ধ এই জন্য করবো যাতে নতুন স্টুডেন্ট আসার পরে আমাদের ঝামেলা ক্রিয়েট হয়। তো আমরা আমাদের কোর্স ফি ছিল 2100, রাইট স্যার? আমরা এখন স্টিল নাও 1500 করে দিচ্ছি বই সহ। বইয়ের দাম ছিল 360 টাকা আলাদা কিনতে গেলে, থাকছে কত তাহলে? 1560 দিলে কত থাকে স্যার? 1140 স্যার, 1140 টাকা। লজ্জা 1140। আমি তো অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট না স্যার না ওইটা না স্যার, 1140 টাকায় একটা মানুষ ওর তো এই টেস্ট পেপার কিনতেই তো যাইতো কত টাকা? 1140 টাকা আমাদের কাছে মাত্র কত? 1140 আবার পাচ্ছি। আমি অবাক হয়ে গেছি স্যার। বইটা অফ করে দিই কারণ স্যার কেমনে স্যার এর মধ্যে আবার সাবজেক্ট পাচ্ছে কি সব স্যার। আইসিটি এখনো ক্লাসই হয়নি। ইংলিশ সেকেন্ড পেপার অর্ধেক ক্লাস হয়েছে, ফার্স্ট পেপার একদম ফুল ক্লাস পাবে, মানে বলতে গেলে একটা ইংলিশে ফুল কোর্স পাবে। নাজমুল স্যারের ক্লাস পাবে, সম্রাট স্যারের ক্লাস পাবে, আমার ক্লাস পাবে। শুধু ইংলিশের কোর্সই তো 1000 টাকা হয়। আচ্ছা আপনি এর মধ্যে কয়টা সাবজেক্ট দিচ্ছেন তাহলে? বাংলা, ইংরেজি, আইসিটি এর 5টা, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, সব সাবজেক্ট স্যার। অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স একদম এইচএসসি মানে 11টা সাবজেক্ট। এক্স্যাক্টলি 11টা সাবজেক্ট। মানে আমি তো যে 100 কে উপলক্ষে কমাইছিলাম আর তার ইকোনি মানে স্যার তাহলে আমরা ভর্তিটা অফ করে দিই। কেন বলছি স্যার? কারণ ভর্তিটা এই জন্য অফ করে দিব কারণ আমরা ঈদের পর স্টুডেন্ট নিব না। আমাদের পেট ব্যথা যারা আছে এদের আমরা এটা ভর্তি নিয়ে টেনশন পাব। তাহলে আমরা 28 তারিখে ভর্তি অফ, মানে ভর্তি অফ মানে ডিসকাউন্ট, মানে টোটালি অফ। তুমি চাইলে অ্যাকাউন্টিং লাভার্স 28 তারিখে পরের রাত্রে ভর্তি তুমি 15,000 টাকা দিতে পারবা না। হাসি লাগলে এটা বাস্তব, এটা এখন ব্র্যান্ড ভাই। আমাদের 900 স্টুডেন্ট পড়তেছে আমাদের ব্যাচে। আমরা একটু কোর্সের বিজ্ঞাপনটা একটু কমই দিই, তোমরা জানো। সো এখন ব্যাপার হচ্ছে স্যারের ক্লাস তো করছো, স্যার সম্পূর্ণ ইংলিশ পড়াচ্ছেন একদম ধরে ধরে ব্যাচে। সো ব্যাচটার বই সহ 1500, মানে বইয়ের 360 টাকা আলাদা বাদ দাও, মাত্র 1140। আল্লাহ স্যার 28 তারিখের পরে আমি পারবো না, আপনি যাই বলেন। 28 তারিখ লাস্ট ডেট ভর্তির। তুমি কেন ভর্তির পরে মনে হইলে খারাপ সার্ভিস ভালো লাগছে না, বাংলাদেশের যে কোনো কোর্সের সেনা না, কোর্স ফি ক্যান্সেল করে ভর্তি টাকা ব্যাক নিবা। ক্লাস মোটামুটি 30 থেকে 40% হয়ে গেছে, প্রতিটা ক্লাস রেকর্ডেড পেয়ে যাবা এবং তুমি প্রতিটা ক্লাস রেকর্ডেড পাবা। প্লাস তুমি হচ্ছে বাকি সব ক্লাস আমরা এসে সেদিন পর্যন্ত লাইভ ক্লাস নেবো। প্রতিদিন আমাদের 2টা করে লাইভ ক্লাস চলে, সব করতে পারবা। এখন ভর্তি হলে প্রথমত ডিসকাউন্টে ভর্তি হতে পারবা 2100 টাকা থেকে 1500, কারণ আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আমরা 100 উপলক্ষে ডিসকাউন্ট দিয়েছিলাম। 28 তারিখের মধ্যে মাস ভর্তি হতে, ভর্তি বন্ধ 29, 28 তারিখ রাত 12টা থেকে। প্রথম কথা ক্লিয়ার। দ্বিতীয় কথা ক্লিয়ার। তৃতীয় কথা হচ্ছে ভর্তি হলে বই ফ্রি। বইয়ের দাম 360 টাকা আলাদাভাবে নিতে গেলে। অ্যাকাউন্টিং, এক্সএসসি, ম্যানেজমেন্ট কই বইটার দাম স্যার একটু কারোটা আমি একটু শেষ করে দিব প্লিজ, রুটিন দিয়ে দিব। এটা ফ্রি সাজেশন বই। বইটা সম্পর্কে আমি এক বাক্যে শুনতে চাই, যারা আসো এক বাক্যে, যদি আমার বই পড়ে উপকার হও একটা করে কমেন্ট করো, এক বাক্যে শুনতে চাই। তাহলে বইটার দাম 1140 টাকা দাঁড়াচ্ছে আলটিমেটলি কোর্সের দাম। তো এক কথাই ভাই 1500 টাকায় কোর্স ফি, ভর্তি হইতে হলে 28 টাকা ধরতে হবে স্যার। 11টা সাবজেক্ট, 13টা সাবজেক্ট স্যার, আপনি কি বলেন? 13টা সাবজেক্ট, পার সাবজেক্ট 100 টাকাও না। মানে কেমনে কি? ওর তো আর 13টা না। কার 13টা ভাই? সবারতে 11টা। সবাই 13টা ভাই, কি বলেন আপনি? বাংলা 2টা, ইংলিশ 2টা, 13টা সবার 13টা। সবার 13টা। যাদের ফাইন্যান্স মার্কেটিং আছে 13টা সাবজেক্টের মূল্য পড়তেছে মাত্র 1140। আল্লাহ আল্লাহ, আমি এটা কখনো চিন্তা করিনি। আমিও তো ভাবি না, আজকে আপনার ক্যালকুলেশনে ধরা পড়তেছে। না আমি বিশ্বাস করে ভাবিনি যে আমি 11টা সাবজেক্ট, এটা কেমনে? অথচ একটা ইংলিশ কোর্সকে ভাববে কি ভাইয়া, একটা ইংলিশ কোর্স আলাদা পড়তেছি 2000 টাকা দিয়ে। ভাই যদি তোর থেকে 2000 টাকার কোর্স থেকে স্যারের কোর্স খারাপ হয়, তুই টাকা ক্যান্সেল নিস। ওকে আচ্ছা, আমি এত কিছু বলতে চাচ্ছি না, কথা হচ্ছে যে স্যার ক্লাসের রুটিনটা ভর্তি হতে পারে এনি টাইম 28 তারিখ লাস্ট ডেট, আমি এটা বলে দিব ইনশাল্লাহ। স্যার আমি 2টা ক্লাস নিব। আচ্ছা আমি কি রাত 11টা একটা ক্লাস দিব স্যার? আমি রাত্রে নেই স্যার, আমি 7টা 15 একটা দিই, আমি হচ্ছে আর রাত 11টা একটা দিই স্যার। আমি এটা ভাবতেছি কেবল যখন গেছে, আমি দিনে পারবো না, কারণ আপনার 11টায় দেওয়ার আরেকটা কারণ হলো, একটা হলো রাত আপনি জাগতে পারেন, হ্যাঁ।
আর দ্বিতীয়ত হলো যতক্ষণ লাগে। তাহলে স্যার হ্যাঁ ইয়েস যদি ওরা পারে, না, না, ওরা পারলে না, ওরা যদি এ প্লাস যদি পাইতে চাই ওর পারতে 100% স্যার এই ক্লাস হবে, করতে হবে স্যার। পারতে হবে। এই দুটো আছে অ্যাকাউন্টিং এর ক্লাস। ওকে ফাইন হ্যাঁ। স্যার, আপনি কখন নেবেন তাহলে ওদের ফ্রি এবং ক্লাস? দেখা যাচ্ছে এটা চলতেই থাকবে স্যার 24 তারিখের মধ্যে আমি শেষ করে দেবো, এনি হোক যত কষ্ট হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি কখন নেবেন ইংলিশে ফ্রি ক্লাস? 11টায় 11টায়, সকাল 11টায়। তো সকাল স্যার নেবে 11টায়। সকাল 11টা AM। AM কি ক্লাস স্যার? ইংলিশ। ফার্স্ট পেপার তাদের বেশি সমস্যা, সেকেন্ড পেপারও রাইট পেপার শেষ করাবেন, রাইট? তাহলে 24 তারিখ আমি রুটিন আপডেট দিয়ে দিব। সবাইকে একটা কথা বলে দিচ্ছি, অ্যাকাউন্টিং লাভার সম্পর্কে একটু জানবেন প্লিজ, আমাদের সম্পর্কে জানবেন। আর একটা নিউজ স্যার, ওদেরকে একটা রিকোয়েস্ট করো, ওরা যেন মানে এই মুহূর্তে এইচএস দিকে বেশি ফোকাস দেয়। অ্যাডমিশনের ব্যাচ আমাদের আসবে সামনে মাসে, সো অ্যাডমিশন আসবে, আসার পর্যন্ত একটু ওয়েট করো তোমরা আগে থেকে। তাও অ্যাডমিশনের ব্যাচ যদি আমাদের আসে স্যার, আগে এখন জোর দিতে হবে এইচএসসিটাকে। যদি আমাদের অ্যাডমিশন ব্যাচ আনি, প্রথম গিফট কি থাকবে জানো? এইচএসসির আগেই অ্যাডমিশনে ইংলিশ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ একবার। এইচএসসির আগে যে আমরা অ্যাডমিশন ব্যাচ সামনে বছর আনি, এইচএসসির আগেই অ্যাডমিশনের ইংলিশ একবার রিভিশন দেবো আমরা। হাসি লাগলেও বাস্তব সত্য, যদি আমরা অ্যাডমিশন ব্যাচ আগে আনি তাহলে এইচএসসির আগে ইংলিশের ভয়কে এইচএসসির আগেই একবার ইংলিশ শেষ হয়ে যাবে। তোমরা ক্লাস করো, তোমাদেরকে পড়াবে স্যার। এইচএসসির পরে আবার নতুন করে আবার ইংলিশ পড়ে, তার মানে অ্যাডভান্স ব্যাচে এই সুবিধা থাকবে। এটা আমি সামনে মাসে ফ্লাশ করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে হচ্ছে ভাইয়া আজকে রাত্রে 11টা আবার দেখা হচ্ছে। জি, আজকেই ও পেট বেজে তো আবার 10টায় সমস্যার ক্লাস নাই। আচ্ছা, আমি সমস্যার সাথে কথা বলবো, সমস্যার সাথে কথা বলে আমি সমস্যার সাথে কথা বলবো। ভাইয়া 11টায় ভাই কষ্ট করতে হবে ভাইয়া, প্লিজ ভাইয়া প্লিজ কষ্ট করতে হবে, কষ্ট। আমি সমস্যার সাথে কথা বলবো, 3টা ক্লাস করবো ভাই, 5টা ক্লাস হইলে করো, সারা রাত হইলে ক্লাস করবা। 8 ঘন্টা ক্লাস করেনি তোমার বড় ভাইরা, আজকে রাবিয়ান হয়নি, অবশ্যই হয়েছে, অবশ্যই রাবিয়ান হয়েছে তারা। কষ্ট তুমি কেন পারবে না? তাহলে ভাই আর 11টা দেখা হচ্ছে ইনশাল্লাহ। 7:15 আমি সমর স্যারকে বলবো, স্যার হচ্ছে দরকার 20 মিনিট আগে শুরু করুক, স্যার 11টার মধ্যে ছেড়ে দেবে, 11টাতে আমরা ক্লাস করবো। কষ্ট না করলে কখনোই ভালো কিছু করা সম্ভব না ভাইয়া। আর এখন আমাদের টাইম, আর এই টাইমটা তুমি একটু নিজের মতো পড়াশোনা করো। আর আমাদের পেট বেঁধে স্টুডেন্টদের কষ্ট হবে, এটা স্বাভাবিক। ভর্তি কার্যক্রম হচ্ছে আমাদের জাস্ট আমি নাম্বার দিয়ে দিচ্ছি আর কি। ওকে, জাস্ট এইটা। ওকে স্যার, তাহলে আমি 7:15 একটা আমি আজকে আবার স্যার 11টায় নেবো ইনশাল্লাহ ক্লাস, কারণ আমি অধ্যায় শেষ করে ট্রাই করবো। আবার হচ্ছে সকাল 11টায় স্যার আপনার। তাহলে স্যার আমি বলে দিচ্ছি, রাত 7:15 অ্যাকাউন্টিং এমসিকিউ, রাত 11টা অ্যাকাউন্টিং এমসিকিউ, এবং রাত সকাল 11টায় ইংলিশ ফ্রি ক্লাস। তাহলে পেট বেজের স্টুডেন্ট কি কি স্যার এটা দিয়ে দিই। পেট বেজের স্টুডেন্টের ক্লাসটা আমার নাম্বারটা পেট বেজের স্টুডেন্ট লিখে নাও 082902। পেট বেজের স্টুডেন্ট তোমাদের রুটিন লিখে নাও। স্যার সকালে কি আছে ওদের বলেন একটু কাইন্ডলি। সকাল 11টায় ফ্রি ক্লাস করবে ওরা। ওকে, ওরা দুপুরে পেট বেজের স্টুডেন্ট রুটিন লিখে নাও। দুপুর 2টা কি স্যার? বাংলা মানে পেট বেজের ক্লাস স্যার, পেট বেজের ক্লাস, বাংলা ক্লাস পেট বেজে। আচ্ছা স্যার, তারপরে রাত কথায় 7:15 অ্যাকাউন্টিং ক্লাস, অ্যাকাউন্টিং ক্লাস। রাত 9টা কি ক্লাস? অ্যাকাউন্টিং ক্লাস নাজমুল স্যারের। রাত 10টা সম্রাট স্যারের ক্লাস। বাবা মরছে স্যার। রাত 11টায় আবার জাহিদ স্যারের ক্লাস অ্যাকাউন্টিং নেন। ওয়েট বাস ইনশাআল্লাহ। ও কেন করবে না? আমাদের ক্লাস করলে বাসায় পড়া লাগে না। এই দেখ, আমি এই দুটি ক্লাসে যা পড়াচ্ছি স্যারের বাসায় পড়া লাগতেছে না। সম্রাট স্যার পড়াচ্ছে, নাজমুল স্যার পড়াচ্ছে, মানে স্যার কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছে, বাসায় পড়া লাগছে না। আমি স্যার ক্লাসের প্রতিটা ক্লাস হিউজ কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছে, একদম ধরে পড়াচ্ছে, বাসায় পড়া লাগে না। একটু দেখলে তাহলে এই যে আমাদের পেট ব্যাচ 1 2 3 4 5 6টা ক্লাসে মিনিমাম 10 ঘন্টা যাবে না স্যার? ইয়েস, 6টা ক্লাসে ওর মিনিমাম 7-10 ঘন্টা যাচ্ছে, এবং ও বাসায় আর 5 ঘন্টা পড়িস, আর 5 ঘন্টা না, আর 3 ঘন্টা পড়িস বাসায় হয়ে যাবে। কথাটা হাস্যকর হলো বাস্তবতা, কারণ আমাদের ক্লাসগুলো এরকম, আমরা বেশি কষ্ট করে, স্টুডেন্ট কম করে। ঠিক আছে, ওকে ওকে, এসএস দেন দ্রুত 6টা ক্লাসে তোর মিনিমাম 10 ঘন্টা সময় যাচ্ছে, আরো বাসায় মিনিমাম 3 থেকে 4 ঘন্টা পড়বি। ওকে, শেষ। না এসব বলা যাবে না। ও আচ্ছা, কারণ স্যার এইচএসসি থেকে আপনি যেভাবে পড়াচ্ছেন ওরা অ্যাডমিশনের জন্য এগিয়ে থাকতেছে। অবশ্যই, মানে আমি তো বলছি যে আজকে আমি ক্লাসের শেষে জিজ্ঞাসা করছি এই কয়েকদিনের ক্লাসে কার কত ওয়ার্ড মিনিং হয়েছে। 2000-2500 ওয়ার্ড মিনিং হয়ে গেছে। তার মানে যদি এভারেজ টোটালটা ক্লিয়ার করতে পারলে মিনিমাম 3000 ওয়ার্ড মিনিং চলে আসবে। 3000 ওয়ার্ড মিনিং, আর সেকেন্ড পার্টে মোটামুটি 1000-1500 ওয়ার্ড মিনিং আসবে। ও এখানে স্যার, এখানে একটা জিনিস আর মিস্টেক আছে আবার। নাজমুল স্যারের ক্লাসটা তো ওরা সপ্তাহে নাই, একদিন পর একদিন, তাহলে এখানে ওরা একটা করে ক্লাস। নাজমুল স্যার এবং ইয়াস থাকলে সপ্তাহে একটা করে, তার মানে ওরা প্রতিদিন 5টা ক্লাস করে। এখানে মিস্টেক হয়েছে আমার একটু। ঠিক আছে, 5টা ক্লাস করে প্রতিদিন।
থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভাইয়া আবার একটা কথা বলি, আমরা যেন সুস্থ থাকি, ঈদের আগে যেন আমি আমার মিশনটা কমপ্লিট করতে পারি, এই দোয়া করি। আর কালকে সকাল 11টায় স্যারের ফ্রি ক্লাস, অবশ্যই ফ্রি ক্লাসটা সবাই করবেন ইংলিশের ভিতরে দূর করার জন্য। স্যার ফার্স্ট পেপারের উপর বেশি নজর দিবেন এবং স্যার সেকেন্ড পেপার রাইট ফ্রম রটা শেষ করাবেন। একদম 24 তারিখ পর্যন্ত টানা ক্লাস হবে। আমার জন্য দোয়া রাখবেন। 7:15 একটি ক্লাস, 11টায় দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, দেখা হবে এই টপিক্সের দ্বিতীয় পার্ট নিয়ে। আল্লাহ হাফেজ। 11 জি।